দর্পণ থিয়েটার সিলেট আয়োজিত সিলেটের সংস্কৃতি কর্মীদের সংস্কৃতি চর্চার ব্যক্তিগত স্মৃতিচারণামূলক অনুষ্ঠান দর্পণে সিলেটের সংস্কৃতি। যারা দেখছেন, যারা দেখবেন, সবাইকে স্বাগত। আজ 13তম পর্ব। আর এ পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয় আশরাফ চৌধুরী মিঠু ভাই। মিঠু ভাই, আপনাকে স্বাগত। জানানোর জন্য এবং দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা অনুষ্ঠান শুরু করব, কিন্তু তার আগে প্রথমেই আমরা তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা আমাদের প্রতিটি পর্বে তাই করব। অতি সম্প্রতি এমসি কলেজ ছাত্রাবাসে সংঘটিত ধর্ষণ সহ বাংলাদেশে ইতিমধ্যে সংঘটিত সকল প্রকার ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতন যেগুলো সংঘটিত হয়েছে, আমরা তার তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই এবং যেসবের এখনো বিচার প্রক্রিয়া শেষ হয়নি, আমরা সেই সব বিচার প্রক্রিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা চলে যাচ্ছি এবং আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে থাকবে দর্পণ থিয়েটার সিলেটের ধর্ষণ বিরোধী নাটক নির্ভয়া, যে নাটকটা আমরা এই বছর 20 জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া উৎসবে মঞ্চস্থ করেছিলাম। আশা করছি সবাই সেই নাটক দেখবেন আজকে এবং আমাদের সাথে থেকে যেভাবে আমরা সবাই মিলে প্রতিবাদ করছি সেই প্রতিবাদ আমরা অব্যাহত রাখবো। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনাতে। শুরুতেই মিঠু ভাইয়ের কাছে। মিঠু ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই আলোচনাটা হচ্ছে মূলত সংস্কৃতি কর্মীদের ব্যক্তিগত স্মৃতিচারণামূলক অনুষ্ঠান এবং সেইখানে আজকে আপনার কাছ থেকে আমরা সেই আপনার সংস্কৃতি চর্চার ইতিহাস আমরা জানবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জানার ভেতর দিয়ে আমরা চাচ্ছি সিলেটের সংস্কৃতির একটা পূর্ণাঙ্গ ইতিহাস যতটুকু সম্ভব একদম বস্তুনিষ্ঠভাবে তৈরি করার এবং সবার ব্যক্তিগত স্মৃতিচারণার ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি আলোচনাতে। প্রথমে আপনার জন্ম এবং বেড়ে ওঠার গল্প। আমার জন্ম 1961 সালে। আমার জন্ম কিন্তু একটা চা বাগানে। এটা ভানুগাছের অন্তর্গত মাধবপুর চা বাগান, সেখানে আমার জন্ম হয়েছিল 1961 সালে। তারপর আমার বাবা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন, সেই সুবাদে আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, বিশেষ করে চিটাগাং ডিভিশন এবং সিলেট এবং তৎকালীন তো সিলেটে কোনো বিভাগ ছিল না, চট্টগ্রাম বিভাগটি ছিল এবং ঢাকা বিভাগ, এই দুটা বিভাগের বিভিন্ন শহরেই আমাদেরকে যেতে হয়েছে আব্বার সাথে সাথে। আব্বার চাকরির কালীন সময়ে আমরা মাধবপুর ছিলাম, তারপরে চলে গেলাম এক সময় চিটাগাঙ্গে, তারপর ছিলাম এক সময় নোয়াখালীতে, লাকসামে, তারপরে ঢাকা থেকে ওইদিকে গেলাম, কালীগঞ্জ গেলাম, ঢাকায় ছিলাম, আখাউড়া ছিলাম, তারপরে এক সময় চলে আসলাম হবিগঞ্জে। হবিগঞ্জ থেকে 1973-তে আমরা চলে আসি সিলেটে। এরপর থেকে আমরা সিলেটেই অবস্থান করছি। আপনাদের লাকসাম যে বাসায় আপনারা ছিলেন এবং যেখানে বাবু ভাইয়ের জন্ম, সেই বাসা আমি, লিটন ভাই, নাজবা আমরা দেখে এসেছি এবং মজার ঘটনা হচ্ছে যে খুব ছোটবেলা আপনারা লাকসাম থেকে চলে আসছিলেন এবং একটা পর্যায়ে লিটন ভাই খুব হতাশ হয়ে গেলেন যে মনে হয় বাসাটা চিনতে পারবেন না। আমি ওনাকে বললাম যে না, আপনার স্মৃতিতে আস্তে আস্তে বিষয়টা আসবে। দেখা গেল ঠিকই উনি ইতিমধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে জায়গাটা। উনি কিভাবে এগুচ্ছিল এবং হঠাৎ করে একজন মানুষকে আমরা পেলাম, যাকে জিজ্ঞেস করলাম যে এই বাসাটা কোথায় এবং আমরা এখান থেকে আসছি, লিটন ভাই বললেন। তখন ওই ভদ্রলোক আপ্লুত হয়ে গেলেন এবং উনি ছিলেন
খালাম্মা মানে আপনার মায়ের গাড়ি চালক, ওনাকে আমরা পেয়ে যাই এবং ওই ঘরে, যে ঘরে বাবু ভাইয়ের জন্ম, যেই বাড়িতে আপনারা ছিলেন, সেই হুম বাড়িটা হুম। আমরা দেখে এসেছি। বাহ, এটা তুমি অনেক অনেক বড় একটা। লিটন, এবং তুমি অনেক সৌভাগ্যবান। সেই সৌভাগ্য আমার হয় নাই। তারপরে আমার ইচ্ছা আছে, যদি কখনো আমি সুযোগ হয়, আসলে আমরা যে সমস্ত জায়গায় ছিলাম, মানে যেগুলো স্মৃতিতে আছে এখন পর্যন্ত, ওই সমস্ত জায়গাতে যাওয়ার ইচ্ছা আছে। ভবিষ্যতে যদি সে ধরনের কোনো সুযোগ পাই অবশ্যই যাব। হ্যাঁ, লিটন অবশ্যই এই কথাটা ধন্যবাদ। আমাকে বলেছে সে। হ্যাঁ। জি জি জি, সেটা আমরা গিয়েছি। এখন হলো আপনার জন্ম ওখানে, কিন্তু আপনার সংস্কৃতি চর্চা আহ কিভাবে শুরু, এবং এই সংস্কৃতি চর্চায় আপনার সাথে আপনার পরিবারে আর কে কে ছিলেন, যদিও আমরা জানি, কিন্তু তারপরে আপনার মুখ থেকে শুনবো আর কি। আচ্ছা, সংস্কৃতি চর্চার কথা বলতে প্রথমে আমার গানের প্রতি আমার ছোটবেলা থেকে দুর্বলতা। আমি যখন লাকসামে ছিলাম, এই জায়গা তুমি তো বললে যে লাকসামে আমাদের বাসাটা দেখে এসেছো। তো আমরা যখন লাকসামে ছিলাম, তখন 1968 হবে, তখন 67 68, আমার ঠিক মনে নেই। আমার সম্ভবত ক্লাস 2-তে ছিলাম আমি তখন। তখন স্কুলের একটা ফাংশন ছিল, সেখানে আমি প্রথম গান করি। আমার মনে আছে, নদীর কূল নাই কিনার নাই রে, তৎকালীন সময়ের খুব একটা জনপ্রিয় গান, আব্বাস উদ্দিন সাহেবের গাওয়া সেই গানটা, বিখ্যাত গান। ওই গানটা আমি প্রথম গাই, যে মানে এটাই আমার অনুষ্ঠানে প্রথম গান। তো আমি ছোটবেলা থেকে আমি যতটুকু জানি বা শুনেছি মায়ের কাছে, যে আমি খুব লাজুক প্রকৃতির ছিলাম। ইতিমধ্যে আত্মীয় স্বজন যারা, ওনারা কিন্তু মোটামুটি অনেকে আমাদের যারা খুব ক্লোজ ছিলেন, তারা জেনে গেছেন যে আমি কিছু কিছু গান করি। তো বাসায় আসলে আমাকে অনুরোধ করতেন গান করার জন্য। তো আমি যেহেতু লাজুক ছিলাম, আমি কি করতাম, ওই পালঙ্গের নিচে ঢুকে যেতাম গান সামনাসামনি গান করতে পারতাম না, আমার একটু লজ্জাবোধ ছিল তখন। তো পালঙ্গের নিচে ঢুকে ওইখান থেকে আমি ওনাদেরকে গান শোনাতাম। তো এইভাবে আমার গানের শুরু। আর আরেকটা কথা বলা দরকার এখানে, যে একসময় যখন 1961-এ আমরা মাধবপুরে ছিলাম, আবার 1969-এ আবার মাধবপুর আবার চা বাগানে আবার আমরা ওইখানে আবার আব্বার পোস্টিং হয়। আব্বার পোস্টিং এক্স্যাক্টলি বলতে কি, ওইখানে আব্বার আন্ডারে উনি কাস্টমম্যান এক্সাইজে ছিলেন। তো 4-5টা বাগান ওনার নিয়ন্ত্রণে ছিল, ওইগুলা আহ, তত্ত্বাবধানে ছিলেন উনি। ওই সমস্ত বাগানের যখন ওই এক্সাইজ ক্লিয়ারেন্স, তখন ওই চায়ের উপরে কর ছিল, তো ওগুলা এক্সাইজের ক্লিয়ারেন্স ছাড়া ওই চায়ের পাতাগুলা চিটাং যেতে পারতো না অকশনের জন্য। তো তো সেখানেই যখন মাধবপুরে আবার আমরা ফেরত আসি 1968-এ, সম্ভবত 68 বা 69, আমার এক্স্যাক্টলি মনে নাই। তখন আমাদের পাশের বাসায় থাকতেন যারা থাকতেন, ওনারা ভাই বোন মিলে কিন্তু গান করতেন। তো দিদি করতেন, তুমি চিনবে ওনাদেরকে, ওই যে এখানকার চৌহাট্টাতে চলন্তিকা প্রিন্টার্স আছে, ওই ভদ্রমহিলা পরে এখানে বিয়ের সুবাদে উনি এখানে চলে আসেন। আর ওনার ছোট ভাই বর্তমানে ওই লাক্কাতুরা বাগানে চাকরিরত, উনি হয়তো এখন রিটায়ার করে ফেলেছেন। তো ভাই তবলা বাজাতেন আর দিদি গান করতেন। তো ওনাদের গান শুনে শুনে মানে গানের প্রতি আমার অনুরক্তটা আরো বেড়ে গেল, গানের প্রতি আমার মানে আন্তরিকতাটা। আর ওনারা যেহেতু কবি নজরুলের গান করতেন, তো আমার ওইখান থেকে কবি নজরুলের গানের প্রতি আহ বেশ একটা ভালোবাসা চলে আসে ওনাদের গান শুনতে শুনতে। আর রেডিওতে আমি প্রচুর গান শুনতাম। কিন্তু ওই বয়স পর্যন্ত আমার কত মানে কোনো উস্তাদের কাছে গান শেখা কিংবা কোনো স্কুলে গান শেখার সেরকম সুযোগ হয় নাই। বাবা একটু রাগী ছিলেন, বাবা সংস্কৃতিতে উৎসাহিত করতেন, কিন্তু একটা সমস্যা ছিল, উনার ধারণা ছিল যে এই সমস্ত ছোটবেলা থেকে এগুলাতে সংশ্লিষ্ট হয়ে গেলে যদি লেখাপড়ার কোনো অসুবিধা হয়, লেখাপড়া থেকে যদি মন চলে যায়, এই ভয়টা উনার কাজ করতো, আমি যতটুকু বুঝতে পারি। যে ওই জন্যই সেইভাবে আমি গান শেখার কোনো সুযোগ পাই নাই ছোটবেলাতে। আপনার তো অসাধারণ গানের গলা ছিল, অসাধারণ গানের গলা ছিল, হ্যাঁ। সেটা আমাদের আমরা তো প্রত্যক্ষ। গানের গলা আমরা তো কিরকম আপনার ছিল, হ্যাঁ হ্যাঁ, সেটা দর্শক আমরা আমরা দর্শক শ্রোতা যারা, তারা বিচার করবেন। কিন্তু আমি পরের কথা যখন আসবে তখন এটা আমি বলতে পারবো, এগুলা হয়তো অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তো 1970 এরপরে আমরা চলে গেলাম হবিগঞ্জে 70-তে। ওইখানেও আহ, গান গাইতাম, স্কুলের যে অনুষ্ঠানগুলো হতো ওইখানে আমরা কোরাসলি গান করতাম। ইন্ডিভিজুয়ালি আমি কখনো কোনো গান করিনি স্কুল জীবনে, পরবর্তীতে হবিগঞ্জ থাকা অবধি সময়ে। তারপরে যখন
আমরা 1973-তে সিলেটে চলে আসি, তখন থেকে মূলত আমার গানের সাথে সংশ্লিষ্টতা। আচ্ছা, তারপরে গান কতদিন আপনি কন্টিনিউ করলেন? আচ্ছা, গানের গানের কন্টিনিউ আসলে বেশি দিন হয় নাই। 1970-তে যখন আসলাম তখন আমাদের বাসার পাড়া প্রতিবেশী যারা ছিল তারা দেখলাম যে রেডিওতে যেত। তখন ওই, আমি জানি না এখনো ওই অনুষ্ঠানটা আছে কিনা, বাচ্চাদের একটা অনুষ্ঠান ছিল, আহ, কিশলয়, বোধহয় কিশলয় নাম কিশোর, জি। দিয়েছিল, কিশলয়। এখনো কি এটা আছে কিনা সিলেট এখন বেতারে আমি ঠিক জানি না। এখনো এখনো আমি যতদূর জানি এখনো আছে, ওটা আমরাও করেছি, আমার মেয়েও করেছে, সবাই করছে, এখনো আছে। আচ্ছা আচ্ছা। তো সেখানে ওরা ওই আমাদের পাড়া প্রতিবেশী যারা, ওদের বাচ্চারা যেত, আমার ওরা সমবয়সী বা কেউ কেউ ছোট ছিল, তো ওদের সাথে ওরা বললো যে যায়, তো আমি বললাম ঠিক আছে আমিও যাব তোমাদের সাথে। তা গেলাম, যাওয়ার পরে গান করলাম। তো ওখান ফাতেমা আপা ছিলেন ওইখানে, ওই অনুষ্ঠান যিনি পরিচালনা করতেন। ফাতেমা আপা বললেন, আমি একটা গান করার পর বললেন, তোমার গলা এত ভালো, তুমি অডিশন দাও না কেন? তো আমি আসলে বুঝতে পারছিলাম না যে বিষয়টা কি, অডিশন দিব, অডিশনটা কি, কেন কেন দিব, হ্যাঁ কিসের জন্য দেব অডিশন, কিস। হ্যাঁ, তো ওই দিন আর কাউকে কিছু বললাম না। পরের সপ্তাহে যখন আবার গেলাম, তো উনি আমাকে একই কথা বললেন যে তোমার গলা এত ভালো, তুমি অডিশন দাও না কেন? তারপর আমি বললাম যে, তখন আমি বুঝতে পারলাম যে অডিশন কোনো একটা দেওয়ার জিনিস। তা আমি সেটা শেয়ার করিনি আব্বা আম্মার সাথে। যদি শেয়ার করতাম তো অডিশনের মিনিংটা আমাকে বলতেন যে, বা অডিশন কেন দিব, ওই ওই জিনিসগুলো হয়তো আমার কাছে তখন ক্লিয়ার হয়ে যেত। তো এরপরে আবার আর পরের সপ্তাহে যখন গেলাম, তখন ওরা দুটা ভাই ওই কিশোরে অনুষ্ঠানে কন্ট্রাক্টে গান ছিল। একটা তো ছিল যে আমরা নিজেরা নাম বলে বলে গান করতাম, আবৃত্তি করতাম। আরেকটা ছিল যে ওই অনুষ্ঠানে একটা গান পরিবেশন করা হতো, একক বা ডুয়েট গান করা হতো। ওই গানটা কন্ট্রাক্ট বেসিস, ওদের নির্ধারিত শিল্পীদের মাধ্যমে করা হতো। তো উনি, ওই আপা আসলে ওই ওখানেই আসলে গান করার জন্য আমাকে বলছিলেন। তো পরের দিন যখন পরের অনুষ্ঠানে গেলাম, তখন ওই দুটা ভাই, তো ওরা ওরা ওইখানে কন্ট্রাক্টে গান করতো, আমাকে বললো যে তোমার গলা এত ভালো, তুমি অডিশন দাও না কেন? তখন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, বলে ভাই কি করতে হবে বলেন, এখানে গান করতে হলে কি করতে হবে? তখন বললো যে এরকম এরকম, তুমি একটা অ্যাপ্লিকেশন দাও যে আমি আমার কণ্ঠস্বর পরীক্ষা দিতে চাই, আমার কণ্ঠস্বর পরীক্ষা দেওয়া হোক। তো তখনই আমি কি করলাম, ওই দিনই ওইখানে বসেই আমাদের প্রোগ্রাম অর্গানাইজার ছিলেন তখন শিহাবুদ্দিন সাহেব, আমার যতটুকু মনে হয়। তো ওনার কাছে অ্যাপ্লিকেশনটা দিলাম, উনি 2-3 দিন পরে একটা আমাকে সময় দিলেন আমার অডিশন নেওয়ার জন্য। তো আমি ছোট ভাই লিটনকে নিয়ে পরের দিন ওই তখন গেলাম নির্ধারিত দিনে। যাওয়ার পরে আমাদের উস্তাদ আলী আকবর খান সাহেব, উনি ছিলেন তখন, হ্যাঁ উনি আমার পরীক্ষাটা নেন। কবি নজরুলের ওই গানটা করি যে, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিস নে আজি দুল। তো একটা অডিশনে শোনাবেন পাশ। গানটা? তখন তো একরকম গাইতাম, এখন অন্যরকম। আচ্ছা ঠিক আছে, এক লাইন শোনান। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিস নে আজি দুল, আজো তাই ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলুল। বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিস নে আজি দুল। এ পর্যন্ত থাক। জি। তো এই গানটা, তারপরে? হ্যাঁ, তারপরে এক সময় বললেন, যাও যাও তুমি শিহাব সাহেবকে গিয়ে বলো যে আমি খুব ভালো গেয়েছি। তো ওইখানেই ওনাকে গিয়ে বললাম। এরপর থেকে আমার কন্ট্রাক্ট পাওয়া শুরু হয়ে গেল আর কি। ওই পরের, জানি না মানে খুব তাড়াতাড়ি আমি কন্ট্রাক্ট পাওয়া শুরু। তখন আমরা কিন্তু সম্মানী ভাতা পেতাম 15 টাকা করে, আমার মনে আছে। তো 15 টাকা কিন্তু তখন অনেক টাকা আমাদের জন্য। 73-তে আমার মনে আছে 15 টাকা হলে আব্বার অ্যাকাউন্টে জমা দিয়ে দিতাম চেকটা। তো আব্বা 15 টাকা করে আমাকে দিতেন। একটা 15 টাকা দিয়ে কোনো একটা গানের একটা শার্ট কোনো সপ্তাহে, কোনো 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 সময় একটা প্যান্ট, একটা জুতা, এরকম এরকম করে আমার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনতাম এই টাকা দিয়ে। তো এগুলো আমাকে উৎসাহিত করে। আর 1976-এ যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিই, তারপর থেকে আর ওই এরপরে আমি ওনাদেরকে বলে দিই যে না, আমি এখন, আমার ভয়েস চেঞ্জ হচ্ছে, মেচিউরড হয়ে যাচ্ছে এখন আমার ভয়েস, আমি আর এই অনুষ্ঠানে গান করতে চাচ্ছি না বলে আমি ওইখানে গানের সমাপ্তিটা ওইখানে টেনে নিয়ে আসি। এরপরে আর রেডিওতে আর মানে গানের আর জগতে আমার আর প্রবেশ করা হয়নি আর। গৌতম ভট্টাচার্য, উনি হুম হুম। ভারত থেকে লিখেছেন, অনেকটা রেডিও আর্টিস্টের মতো দেখা যায় না, কিন্তু কণ্ঠস্বর বা গান শোনা যায়।
উনি একজন আবৃত্তি শিল্পী এবং নাট্যজন। উনি গুয়াহাটি থাকেন এবং আমাদের নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন। তারপরে আপনার গানের পর্ব মোটামুটি এখানে আমরা ধরে নিতে পারি আনুষ্ঠানিকভাবে শেষ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নাটকে কিভাবে আপনি আসলেন, কবে নাটকে আসলেন? পরে নাটকে পরে আমি যখন আসলাম তখন লেখক শিবির একটা সংগঠন ছিল, প্রগতিশীল একটা সংগঠন, বদরুদ্দুন আহমদ সাহেবের উনার একটা সাংস্কৃতিক, উনাদের সংগঠনের একটা সাংস্কৃতিক স্কোয়াড ছিল ওটা। তো ওই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে যাই কোনো না কোনো ভাবে। বদরুদ্দিন ওমর, বদরুদ্দিন হ্যাঁ, হ্যাঁ, ওমর। হ্যাঁ, হ্যাঁ, জি জি উনার উনার সংগঠন ছিল জি জি এই লেখক শিবির। জি জি। তো ওই ওনারা অনুষ্ঠান করতেন, আমাকে আমন্ত্রণ জানালেন, ওইখানে গান করলাম। তারপরে ওইখানে পথনাটকও আমি করলাম, খ্যাপা পাগলার প্যাচাল, যে আমাদের আহ, অনেকবার এই নাটকের প্রদর্শনী হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, বিভিন্ন সময়ে হয়েছে। হ্যাঁ, তো এই এটা নাটকটা হয়তো কবে, আমি জানি। এটা এটা কবে আপনি এইটার শুরু করলেন? এইটার সালটা আমি ঠিক মনে করতে পারছি না এখন এক্স্যাক্টলি এটা কখন করছিলাম। আসলে এটা যখন লেখা হয় তার পরপরই আর কি, সুলেমান ভাই যখন নাটকটা লিখেন তারপরেই নাটকটা ছড়ে যায় সমস্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এগুলা এই নাটকটা এত জনপ্রিয়তা পেয়েছিল এই নাটকটা। তো বিভিন্ন জায়গায় কিন্তু এই নাটকের প্রদর্শনী শুরু হয়ে যায়, তা তখন থেকে আমি আর নাটক শুরু করি। আমি ঠিক মনে করতে পারছি না যে আমি প্রথমে বর্ণালীতে আহ, এই পথনাটকটা করলাম না লেখক শিবিরে করলাম, কিন্তু লেখক শিবিরের মাধ্যমে আমার মন্ত্রনাটক, এটা আমার মনে আছে। শুলের ব্যথা নামে একটা নাটক ছিল, উনারা করেন, ওই নাটকে আমি প্রথম অভিনয় করি। আমাদের হেমচন্দ্র ভট্টাচার্য বাবুলদা প্রয়াত, উনি এ নাটকের নির্দেশনা দিয়েছিলেন মঞ্চে। আসলে এটাই আমার প্রথম নাটক, শুলের এইটাও ব্যথা। কবে নাগাদ, কবে নাগাদ হতে পারে এটা, কোথায় হয়েছিল? এটা হয়েছিল সারদা হলে, সারদা হলে হয়েছিল। তখন আমরা যদি এইভাবে ধরি, 78 বা 79 আচ্ছা এরকমই হতে পারে, 79 বা 80-র আগে হবে, হ্যাঁ 80 বা 80-র আগে হবে। আচ্ছা। তারপরে তারপরে তো মদন মোহন কলেজে আমি আচ্ছা এর মধ্যে বলি ফেলি, গানের, হ্যাঁ, গান রেডিওতে আর গান করা হয় নাই, কিন্তু আমি যখন এমসি কলেজে ছিলাম, হ্যাঁ, তখন কিন্তু ওই যে আমাদের প্রত্যেক বছরে বছরে গানের কম্পিটিশন হতো। তখন প্রত্যেকটা স্কুল কলেজ এরকম, মদনেও ছিল, এমসি কলেজ বা বাংলাদেশের সমস্ত কলেজগুলোতেই তখন হয়তো এরকম ছিল, একটা সাংস্কৃতিক সপ্তাহ চলতো। সেখানে আবৃত্তি, গান, এগুলো নাটক সবকিছু হতো, গানের কম্পিটিশন হতো। তো সেখানে পার্টিসিপেট করি গানে, দুটা সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম এতটুকুই মনে আছে। ফার্স্ট প্রাইজ পাওয়ার তখন আর যোগ্যতা হয়নি, যেহেতু আমার চর্চা ছিল না গানের উপরে। তো কোনো ফার্স্ট প্রাইজ পাইনি, দুটো সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম। আর এরপরে যখন মদনমোহন কলেজে চলে আসি ডিগ্রিতে, ডিগ্রি করার জন্য, তখন আবার ওই নাটকের, যেহেতু বাৎসরিক নাটক হতো মদনমোহন কলেজে তৎকালীন সময়ে, এই মা মাটি মানুষ নাটকে প্রথম অংশগ্রহণ করি, আমি করি এবং লিটনও করে, আমরা দুই ভাই তখন করি। নাটকটা বেশ জনপ্রিয় পেয়েছিল তখন। আমাদের বর্ণালীর যারা ছিলেন যে সংগঠনের সাথে পরে আমি সংযুক্ত হই, তো উনাদের সহযোগিতায় এই নাটকটা আমরা মঞ্চস্থ করি মদন মোহন কলেজ অডিটোরিয়ামে, মা মাটি মানুষ। আর এই নির্দেশক কে নাটকের, ছিলেন এটার নির্দেশক কে ছিলেন? নির্দেশক সম্ভবত আমাদের রেজাউল করিম ভাই এক ভদ্রলোক ছিলেন তখন। রেজাউল করিম ভাই উনি নির্দেশনা দিয়েছিলেন নাটকটার। তো উনি এখানে ঢাকাতে আপনি ছিলেন, আপনি ছিলেন, লিটন ভাই ছিলেন, আর কে কে ছিলেন কি আপনার মনে হয়, মনে আছে? আর যারা ছিলেন তখন, শক্তিব্রত হালদার মানুষ এই নাটকে ছিল না তখন, যারা ছিল আমার মনে হয় না তারা আর কেউ আর এই নাটকটাকে ক্যারি অন করেছেন। আচ্ছা আমার যতটুকু মনে পড়ে ছিল আমার আমার সহপাঠী বন্ধুরা ছিল, কিন্তু পরবর্তীতে তারা কেউ আর নাটকের সাথে আর মানে সম্পৃক্ত থাকে নাই। এটা শুধু ওয়ান টাইমে মনে হয়েছে, এরকম ওয়ান টাইম টু টাইম এরকমই করেছে ওরা নাটক, ধারাবাহিকভাবে পরে আর কোনো সংগঠনের সাথে তারা বোধহয় সম্পৃক্ত হয় নাই। একটা ছেলে ছিল সমীরণ, সমীরণ চৌধুরী, বর্তমানে সে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী। তো মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী সমীরণ চৌধুরী, সে আমাদের সাথে ছিল, কি বর্ণালীতে সেও কাজ করে। ওই তখন থেকে বর্ণালীর সাথে আমাদের যেহেতু সম্পর্ক হয়ে যায়, ওনারা এই নাটকটাকে সহযোগিতা করেন মঞ্চায়নের ব্যাপারে, সম্পূর্ণ কারিগরি যত দিক ছিল নির্দেশনা সহ। তো সেই সুবাদে
ওই বর্ণালীর থেকে আমাদেরকে আমন্ত্রণ করা হলো, আমাকে লিটনকে, ওনাদের গ্রুপে কাজ করার জন্য। তো আমি এবং লিটন দুজনই আমরা বর্ণালীতে যাওয়া আসা তখন থেকে শুরু করে দিলাম। সমীরণও ছিল, সে তো বেশি দিন কন্টিনিউ করে নাই, তবে দুই একটা নাটক আমাদের সাথে করেছে বর্ণালীর ব্যানারে। এই মোটামুটি এইখান থেকে আপনার থিয়েটারের যাত্রা শুরু হলো, বর্ণালী, মদনের নাটক, বর্ণালীর তারপর মাধ্যমে। বর্ণালী, হ্যাঁ। তারপর হুম। এই বর্ণালীর থেকে আমরা শুরু করব। এর আগে কয়েকটা কমেন্টস পড়ে আসি। গৌতম ভট্টাচার্য আবারও লিখেছেন, 1973 সালে আমার মাইনে ছিল 179 টাকা, 8 জনের সংসার চলতো। নিরঞ্জন দাস টুকু লিখেছেন, প্রিয় ভাজন নাট্যযোদ্ধা মিঠু ভাইয়ের প্রতি অসীম শ্রদ্ধা, অনেক ধন্যবাদ দর্পণ থিয়েটারের প্রতি। তামান্না আশরাফ লিখেছেন, আসসালামু আলাইকুম মিঠুদা। এখন আমরা যাই পরবর্তী ফেজে, অর্থাৎ বর্ণালীতে আপনার কাজের শুরু। হ্যাঁ, না বর্ণালীতে এই যে কাজে শুরু হয়ে গেল, এরপরে আর আমি থেমে থাকিনি। আমি এই যুক্তরাজ্যে আসার আগের দিন পর্যন্ত আমি বর্ণালীর সাথে সংশ্লিষ্ট ছিলাম এবং ততদিন পর্যন্ত ওনাদের সাথে কাজ করেছি। এই সংগঠনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই প্ল্যাটফর্মটা ছিল বলেই আমার কাজ করার সুযোগ হয়েছিল, এবং ওর সাথে সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে রানাদা এখনো আছেন, রানাদার প্রতি কৃতজ্ঞতা। উনি আমাকে অনেক নাটকের নির্দেশনা করার সুযোগ দিয়েছিলেন। নাটকে অনেক সিনিয়র পারফর্মাররা ছিলেন তৎকালীন সময়। এই যে রেজা ভাই বললাম ছিলেন, উনি পরবর্তীতে বদলি হয়ে ঢাকায় চলে যান। তারপরে মুস্তফা কামাল ভাই ছিলেন, উনি আর নেই। মেহমুদ ভাই ছিলেন, হীরা ভাই ছিলেন, এনারা সবাই গত হয়ে গেছেন। ওনাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। এখানে আপনি কি কি কাজ করলেন এই সময়টাতে আপনার? মূলত আমি অভিনয় করতাম। টেকনিক্যাল জিনিসটার প্রতি, টেকনিক্যাল বিষয়গুলোর প্রতি আমার তেমন আকর্ষণ ছিল না, অভিনয়ের প্রতি আমার আকর্ষণটা বেশি ছিল। এবং পরবর্তীতে এই সংগঠনের মাধ্যমে আমি নির্দেশনারও কাজ করতাম। তবে আপনি টেকনিক্যাল জিনিসগুলো আমাকে। হ্যাঁ, বলো। না, আমি বললাম যে এই বর্ণালীতে আপনি কোন কোন নাটকে অভিনয় করলেন এবং কোন কোন নাটকে আপনি ডিরেকশন দিলেন? ডিরেকশন দিলাম অথস্বর্গ বিচিত্রা। এটা আমাদের ভারতীয় কলকাতার এক ভদ্রলোক ছিলেন, কি নাম যেন, নাম ওনার এই মুহূর্তে নামটা মনে, ওনার আরেকটা হ্যাঁ। তারপরে ইতিহাস, ইতিহাস কাদে বলে আমরা শুরু করি, রাধারমন বাবু, রাধারমন, ওনার রাধারমন ঘোষ ছিল সম্ভবত ওনার নাম। রাধারমন ঘোষ ছিল, উনার লেখা নাটক ছিল দুটা নাটক আমরা করি, যে ইতিহাস কাঁদে। বর্ণালীতে আমার প্রথম নাটক কিন্তু ইতিহাস কাঁদে। তারপরে ওই উনার আরেকটা নাটক আমরা করলাম অথস্বর্গ বিচিত্রা। তারপরে এস এম সুলাইমান ভাইয়ের যে ইঙ্গিত নাটক, ওটাতে আমি নির্দেশনা দিয়েছি। আর আরো দিয়েছি কোনগুলোতে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, তো আরো আর কয়টাতে আমি অভিনয় নির্দেশনার করলেন, কাজ। আমি অভিনয় সব করলেন সব কোন কোন নাটক? ওইখানে বর্ণালী অভিনীত যেগুলো নাটক ছিল সবগুলাতে আমি অভিনয় করার সুযোগ পেতাম। আর বর্ণালী আমি যখন ঢুকি, ঠিক বর্ণালীতে সাথে সম্পর্কিত হই, ঠিক তখনই ওনাদের একটা খুব ভালো প্রোডাকশন চলছিল, শাস্তি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি নাটকটা নিয়মিতভাবে ওনারা প্রদর্শনী করতেন, এবং একটা ইউনিক প্রোডাকশন ছিল, খুবই একটা ভালো প্রোডাকশন ছিল। এটা যারা দেখেন নাই মিস করেছেন। সিলেটে মানে এত ভালো নাটক, আহ, তারা যারা অভিনয় করেছেন, এটাও রেজাল করিম ভাই ছিলেন, ওনার ওয়াইফ ছিলেন। তো পরবর্তীতে ওনারা ঢাকা চলে যান। তারপরে মুস্তফা কামাল ভাই খুব ভালো অভিনয় করেছেন, কামাল ভাই। আহ, আমাদের রানাদা, বর্ণালীতে? মেহমুদ, বর্ণালীতে। হ্যাঁ, হ্যাঁ, তখন উনি বর্ণালীতেই কাজ করতেন। পরবর্তীতে এক সময় আবার উনি অন্য সংগঠনের সাথে সম্পর্কিত হয়ে যান। আমরা এখন আপনার বর্ণালী পর্ব নিয়ে কথা বলবো, তারপরে আপনার দেখা সিলেটের অন্যান্য সংগঠনের নাটক নিয়ে কথা বলবো। বর্ণালী পর্ব নিয়ে আপনার আর কিছু বলার আছে? বর্ণালীতে আপনার কাজের হয় না, স্মৃতি? বর্ণালী একটা জিনিস ছিল যে বর্ণালী নিয়মিত নাটক করতো, এই একটা। আমরা মানে কতটা নাটক মঞ্চস্থ করেছি সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হলো যে আহ, আমরা নিয়মিত মহড়া দিতাম। আমরা রিহার্সেলে প্রতিদিন যেতাম। আমার যতটুকু মনে আছে আর কি, যে রমজান মাস ছাড়া, রমজান মাসে তো সাধারণত আমরা নাটকের রিহার্সেল গুলা থেকে আমরা একটু বিরত থাকি স্বভাবতই, সবগুলো দলই এরকম করে থাকি।
আর দু একটা অন্যান্য দিবস ছাড়া আমার কাছে মনে আছে যে আমরা প্রত্যেকটা দিনই আমরা ওইখানে সমবেত হতাম। আমাদের পুরান মেডিকেলে তখন আকসার ভাইয়ের একটা ইয়ে ছিল, ছাপাঘর ছিল, বক্স ছাপাঘর। তো ওর পাশে আরেকটা রুম খালি ছিল, ওটা উনারই ছিল, উনার মালিকানাধীন রুম, উনি আমাদেরকে ব্যবহার করার সুযোগ দিয়েছিলেন। তো আমরা বর্ণালীর নাট্যকর্মীরা ওইখানে আমরা রিহার্সেল করতাম। পরবর্তীতে একসময় আমরা আবার প্রান্তিকে, যখন ওইটার হাতছাড়া হয়ে গেল, তখন আমরা প্রান্তিকে আবার অন্যান্য সংগঠনের মতো প্রান্তিক রিহার্সেল করা শুরু করলাম আর কি। প্রান্তিকে এটা আমাদের খুব সুস্পষ্ট মনে আছে, প্রান্তিকে বিকেল থেকে দর্পণ থিয়েটারে বসতো 7টা পর্যন্ত, এবং 7টার পরে আপনারা আসতেন। আমরা তো সারাদিন প্রান্তিকে থাকতামই। 2 দিন 3 দিন 4 দিন পরে বাবু ভাই আমাদেরকে প্রান্তিক থেকে ধরে ধরে বাসায় পৌঁছে দিয়ে আসতো মোটরসাইকেল করে। এবং আমাদের বড় একটা আড্ডার জায়গা ছিল, আশ্রয় ছিল আপনাদের বাসা। গভীর রাত হোক ভোর হোক, আপনাদের বাসা ছিল আমাদের আশ্রয়ের জায়গা। সেটা অন্য একটা ঘটনা, অন্য একটা বিষয়। আপনাদের বাসাটা সিলেটের নাট্যাঙ্গনের বড় একটা পার্ট ছিল ওটা। তো আমরা এখন এই যে প্রান্তিকে আমরা আড্ডা দিতাম, এই বিষয়ে আলোচনা তো আসবেই। ইতিমধ্যে নাজমা বলেছে প্রান্তিকের আড্ডায় মিঠু ভাইয়ের গান, সে কি ভোলা যায়। নীলাঞ্জন দাস টুকু লিখেছেন, মিঠু ভাইয়ের ভণ্ড নাটকের কথা কিছু বলবেন কি, এটা নিয়ে আমরা কথা বলবো, এটা আলাদা করে আমরা বলবো ভণ্ড নিয়ে কথা। গৌতম ভট্টাচার্য বলেছেন রাধারমন ঘোষ, ওই আপনার আগের নামটা সূত্র ধরে বলেছেন আপনি। এখন যদি আপনার বর্ণালী নিয়ে যদি আপনার কিছু বলার না, আর যদি কিছু যোগ করার না থাকে, তাহলে আপনার দৃষ্টিতে সেই সময় সিলেটের নাট্যাঙ্গনে এবং সংস্কৃতি অঙ্গনে যে কাজগুলা হতো, সেইখান থেকে আপনার যেগুলা মনে আছে, আপনার স্মৃতিতে আছে, সেইগুলো নিয়ে একটু কথা বলবেন কি? হ্যাঁ, অবশ্যই। আমরা যখন প্রান্তিকে বসতাম তখন নাট্যায়ন আমাদের আরেকটা পাশের রুমে ওনারাও বসতেন। না, হ্যাঁ, নাট্যায়ন রাজ্জাক ভাইদের যে গ্রুপটা ছিল। আর নাট্যালোক তখন অন্য কোনো এক জায়গায় তখন রিহার্সেল করত, তারাও নিয়মিতভাবে ওনারা মহড়া দিতেন। নাট্যায়ন, নাট্যালোক, তারপরে আসলো বিদ্যুৎদার সুরমা, সুরমা থিয়েটার, সন্ধানী ছিল ওখানে। আস্তে 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 আমাদের দর্পণ আসলো। হ্যাঁ, তবে আমি একটু বলে রাখি, কথার মাঝখানে হয়তো কাউকে কাউকে হয়তো বাদ দিয়ে দিতে পারি মনের অজান্তে, এটা আমাকে ভুল দৃষ্টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা এই অনুষ্ঠান দেখছেন। ইচ্ছা করে আমি কাউকে বড় কিংবা ছোট করার কোনো মানসিকতা আমার নেই। আমি চেষ্টা করব আমার স্মৃতিতে যেটুকু আছে সেটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো দর্পণ আসলো, তারপরে নান্দিক আসলো, এইভাবেই এক একটা দল তৈরি হইলো, নতুন নতুন দল তৈরি হলো। এবং প্রথম দিকে তৎকালীন সময়ে, বিশেষ করে এই 90-র দশকে, প্রত্যেকটা নাট্য সংগঠনই কিন্তু অত্যন্ত সক্রিয় ছিল, সেটা বলবো। সবাই সক্রিয় ছিল। নাটক কে কতটা মঞ্চে নিয়ে আসতে পারলাম সেটা বড় কথা নয়, যে নাট্যকর্মীরা নিয়মিত সমবেত হতো রিহার্সেলের জন্য বা আড্ডার জন্যই আমরা সমবেত হতাম। এটাই আমাদের তখনকার দিনে আমাদের জন্য একটা বড় একটা পাওয়া আমি বলবো। আর সারদা হলে নাটক যখন আহ, নাটকটা তখন তৎকালীন সময়ে সারদা হলে খুব একটা সুযোগ সুবিধা ছিল না নাটক মঞ্চায়নের জন্য। যেটুকু দরকার আমাদের আধুনিক প্রযুক্তি যেগুলা, সেই প্রযুক্তির কমতি ছিল তৎকালীন সময় সারদা। বর্তমানে অবশ্য আমি জানি না, অনেকদিন আমার গ্যাপ হয়ে গেছে এখানে সারদা হল কিভাবে এখন কাজ করছে। তো তারপরে যখন আমাদের সিলেট অডিটোরিয়ামটা হয়ে গেল, তখন আমরা অনেকটা সুযোগ পেলাম যে ভালো নাটক দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য, কারণ আমরা একটা ভালো মঞ্চ পেলাম, অডিয়েন্সের বসার একটা ভালো ব্যবস্থা পেলাম, এবং বেশ বড় ক্যাপাসিটি, সময় 700-800 ক্যাপাসিটি সম্পন্ন ছিল সিলেট অডিটোরিয়াম। তো সেখানেই সবাই বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে নতুন করে আহ, মানে নাটকের কার্যক্রমকে পুরোদমে এগিয়ে নেওয়ার জন্য সবাই কাজ শুরু করলেন, যে ভালো একটা অডিটোরিয়াম। তবে আমার ঠিক মনে নেই অডিটোরিয়ামটা আমরা কোন সালে তখন শুরু করেছিলাম। আমার স্মৃতিতে যেটা আছে, হ্যাঁ, আমি হ্যাঁ। জানি না, আমি খুব ছোট ছিলাম। আমার যদ্দূর মনে পড়ে যে আমরা সম্ভবত 81 বা 83-তে ওখানে একটা প্রোগ্রাম করেছিলাম, বাঁশ বাঁশ দিয়ে স্টেজ বানিয়ে। আমার আবছা আবছা মনে পড়ে, এটা সম্ভব 81 থেকে 83-র মধ্যে কোনো এক সময় হবে। অডিটোরিয়াম বলছি, ওইটা সূত্র ধরে হুম। হয়তো আপনি নিশ্চিত করতে পারবেন যে কখন থেকে আসলে শুরু হয়েছিল ওখানে। তো নাটক,
বলো বলো। জি প্লিজ প্লিজ আপনি বলেন, আজকে তো আপনি বলবেন। না, ওই এক্স্যাক্টলি আসলে ইয়ারটা আমারও এখনো মনে পড়ছে না, তবে এরকমই হবে হয়তো, 83, 83 এরকমই হবে হয়তো, এরকমই হবে যে নিয়মিত নাটক প্রদর্শনীর সময়টা না, হুম, এরকমই হবে। আপনার 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 স্মৃতির মধ্যে সিলেটের কোন কোন নাটকটা এখনো আছে আপনার মনে পড়ে? কাদের আছে কথা মনে আমাদের পড়ে সব? যারা নাটক তো আসলে আমি দেখতাম, আবার অনেক সময় হচ্ছে যখন নাটকের উৎসব হতো অনেক সময় আমি সুযোগ পেতাম না, আমি আসলে মেনলি ভলান্টিয়ারের দায়িত্ব পালন করতাম, অডিটোরিয়ামের বাইরেই থাকতাম বেশি। আমি উৎসবের কথা বলছি, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যখন আমরা উৎসবগুলা শুরু করি। তো এছাড়া আগে যে নাটকগুলা হতো আমি আহ, অধিকাংশ নাটকগুলা দেখার চেষ্টা করেছি, সবার নাটকের কথাই মনে আছে। আহ, আহ, নাট্যায়ন তখন করতেন বিশেষ করে আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের যে বাক্কা মিয়ার চরিত্র করতেন আমাদের রাজ্জাক ভাই, নাটকের নামটা যেন কি ছিল তখন? উম আহ, বাক্কা মিয়া, এটা হচ্ছে হ্যাঁ আপনার এই বলতে চা দিয়ে বিস্কুট দিয়ে, তার মধ্যে হ্যাঁ হ্যাঁ, আমার সুমায় সাদে সুমায় স্যার, হ্যাঁ, পরে এই টোস্ট রোলটা বিস্কুট দিয়ে। করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, রাজ্জাক কামাল ভাই ভাই, কামাল ভাই করতেন এই রোলটা, খুবই ভালো করতেন উনি। হ্যাঁ এটা উনি তো আমি এই মুহূর্তে জাস্ট এই মুহূর্তে আমি ভুলে গেলাম, নামটা মনে হচ্ছিল। আর কোন কোন নাটক আপনার মনে আছে? তারপরে ওই সুরমা থিয়েটারে ওরা করলো সুরমা কান্দে। হ্যাঁ, ওরা তো অনেক দিন করলো এটা। সন্ধানী করতো গরুর গাড়ির হেডলাইট। তারপরে নান এখনো টুকুদা লিখেছে এখনো কৃতদাস। এখনো কৃতদাস, হ্যাঁ হ্যাঁ, এখনো কৃতদাস। ধন্যবাদ টুকু তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমরা আসলে বয়স হয়ে যাচ্ছে, অনেক কিছু স্মৃতি থেকে চলে যাচ্ছে, অনেক কিছু মনে করতে পারছি না, আর সেভাবে আসলে প্রিপারেশনও নাই। যাই হোক, আহ, হ্যাঁ, তার- এই তারপরে আর আর বিশেষ করে ওই নাট্য আন্দোলনের কথা আসলে বেশি বেশি বলা দরকার, যে সম্মিলিত নাট্য পরিষদের ব্যাপারে, এটাতে কি আরো পরে আসতে আসতে না চাইবো নাকি? না 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 না, একদম এখানে কোনো ফর্মাল কিছু নাই। আপনার হুম, যখন যেটা মনে হবে, যেটুক মনে হবে সেইটুক আপনি বলবেন। যদি কারো কিছু যোগ করার থাকে আমরা আশা করব স্মৃতিচারণ থেকে, যেহেতু আলোচনা সবার এখানে যোগ করার সুযোগ তো রয়েই গেছে, আপনি আপনার মতো অবশ্যই। করে বলতে পারেন হ্যাঁ, প্লিজ। এটা আমারও অনুরোধ থাকবে, যারা আজকের অনুষ্ঠান দেখছেন আপনারা দয়া করে আমাদেরকে সাহায্য করবেন এই ব্যাপারে। অনেক কিছু আমাদের হয়তো স্মৃতি থেকে হারিয়ে গেছে বা অনেক কিছু মনে করতে পারছে না, আপনারা আমাদেরকে দয়া করে স্মরণ করিয়ে দেবেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। সম্মিলিত, হ্যাঁ, যখন আমরা অনেকগুলো দল একসাথে, ওই যে বললাম যে 90 আন্দোলনের আগে 84 সালের পরে একটা বিরাট পরিবর্তন আসলো, যখন এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন, তখন থেকে একটা মুভমেন্ট শুরু হয়ে গেল না, যে এদেশের সামরিক শাসনের বিরুদ্ধে একটা মুভমেন্ট। তখন থেকেই নাট্যকর্মীরা বেশ তৎপর হয়ে উঠলো মাঠে। হ্যাঁ, বিশেষ করে ঢাকাতেই উনারা বেশি এটার এর বিরুদ্ধে তৎপর হলেন, এবং এর এর তো ব্যাপ্তি ছড়িয়ে পড়লো বাংলাদেশের সর্বত্র সাংস্কৃতিক কর্মীদের মধ্যে। তো ওই তখন থেকে অনেকগুলো নাটক সংগঠনের জন্ম এবং নাটকের কার্যক্রম শুরু, এবং আমরা যখন অনেকগুলো দল হয়ে গেলাম, তখন আমাদের সিনিয়র যারা ছিলেন, বিশেষ করে বাবুলদা সহ, তারপরে শামসের ভাই, আমাদের রানাদা, হ্যাঁ, তখন সম্পৃক্ত হলেন বিদ্যুৎ দা, তারপরে অম্বরীশ দত্ত সাধু। উনি সাধুদা অবশ্য আমার এত বেশি সিনিয়র না, হয়তো বছর দুয়েকের সিনিয়র হবেন। তো আমরা সবাই মিলে তখন চিন্তা করতে শুরু করলাম যে আমরা একটু ফেডারেশন জাতীয় আমরা কিছু কিছু একটা করি। আমরা যেহেতু আমাদের নাটকের দল এখন অনেক অনেক হয়ে গেছে, আমরা এই নাটকের মান উন্নয়নের জন্য কিংবা নাট্য সংগঠনকে গুলাকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আমাদের একটা সম্মিলিত একটা প্ল্যাটফর্মের দরকার। আর সেই চিন্তা ভাবনা থেকেই আমাদের সম্মিলিত নাট্য পরিষদের কার্যক্রম শুরু। তো তৎকালীন সিনিয়র যারা ছিলেন তারাই বিশেষ ভূমিকা নিয়েছেন তখন। আর আমরা তো তখনও সেইভাবে সেই পর্যন্ত যেতে পারি নাই, বাবুল দাদার বা আমাদের মধ্যে বয়সের তফাৎ ছিল অনেক। বা শমশের ভাই ছিলেন, যোগ্য লোক ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং অত্যন্ত একজন যোগ্য লোক ছিলেন। আমাদের রানাদা ছিলেন, হ্যাঁ,
তখন অবশ্য আমার মনে হয় ময়না ভাই তখন বিদেশে ছিলেন, জার্মানিতে তখন অবস্থান করতেন উনি, তখনও উনি বাংলাদেশে ফেরত আসেন নাই, সিলেটে ফেরত আসেন নাই। তো এই ওনারা মানবেন্দ্র দা ছিলেন, মানবেন্দ্র দা, পুরা নামটা জানি কিছু, মানবেন্দ্র গোস্বামী, মানবেন্দ্র গোস্বামী, গোস্বামী। গোস্বামী, হ্যাঁ হ্যাঁ, মানবেন্দ্র উনারা গোস্বামী। উনিও ছিলেন, হ্যাঁ। তো ওনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা সম্মিলিত নাট্য পরিষদ তখন আমাদের কার্যক্রম শুরু হয়। তো এই মুহূর্তে ঠিক মনে হয় সম্ভবত 14টা দল নিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়, তখন ছিল 14টা নাটকের দল ছিল, তাদেরকে সবাইকে নিয়ে আমাদের নাটকের কার্যক্রম শুরু। এবং এরপরে পরে আমরা আহ, নাটকের কমিটির নির্বাচনের জন্য নির্বাচনও হয়, একদম ওপেন নির্বাচন। এটাই প্রথম সম্মিলিত নাট্য পরিষদ, আমি জানি না এরপরে হয়তো আর কোনো নির্বাচন হয় নাই, কারণ ওই নির্বাচনে তখন দুটা প্যানেল হয়ে যায় এবং প্যানেল ভিত্তিক নির্বাচন হয়, একটা প্যানেল জয় হয়, আরেকটা প্যানেল পরাজয় ঘটে স্বাভাবিকভাবেই। কিন্তু আমাদের মধ্যে সৌহার্দ্য ভাব ছিল, আমরা সবাই মিলিত হয়ে একত্রে কাজ করতাম, আমাদের সাথে সবার সাথে একটা ভালো সম্পর্ক ছিল তখন। না, এরপরও নির্বাচন হয়েছে। হুম হুম কয়েকবার নির্বাচন হয়েছে। বাদ বাকি সময় নির্বাচন প্রক্রিয়ার ভিতর দিয়ে এটা হয়ে যাচ্ছে, বাট হুম নির্বাচন হুম। প্রক্রিয়াটা মেনটেন করা হয়। আচ্ছা। আপনি নাট্য পরিষদের সভাপতি ছিলেন এক সময়। হুম হুম। তো আমি প্রথম যে কমিটিটা হয় তখন সাধুদা ছিলেন সভাপতি প্রার্থী, আমি ছিলাম সহসভাপতি প্রার্থী। তো উনি প্রেসিডেন্ট হলেন, আমি ভাইস প্রেসিডেন্ট হলাম আর কি। তো কার্যক্রম শুরু কিন্তু আহ, আমার কিন্তু প্রথম দিকে মানে সহসভাপতি থাকা অবস্থায় কিন্তু আমার উপরে আমার কাঁধের উপরে দায়িত্বটা চলে আসে, কারণ ওই দাদাকে বছরখানেক পরে সম্ভবত মৌলভীবাজারে ওনাকে বদলি করে দেওয়া হয়, উনি আরব বাংলাদেশ ব্যাংকে চাকরিরত ছিলেন। তো ওনাকে বদলি করার দেওয়ার পরেই দায়িত্বটা চলে আসে আমার উপরে। তো আমাকে কাজ করতে হয়েছে। মুকুল ছিল তখন সেক্রেটারি, হ্যাঁ। সে খুবই কর্মঠ ছিল, খুবই একজন একনিষ্ঠ কর্মী নাটকের, মানে তার মতো একনিষ্ঠ কর্মী আমার মনে হয় খুব কম, খুব কম, হাতে গোনা দু একজন হতে পারে, কিন্তু আহ, তার ভূমিকা ছিল অত্যন্ত অত্যন্ত বেশি সব কাজের দিক দিয়ে। তারপরে আপনি যখন সভাপতি হলেন, হুম হুম হুম। তারপরে আপনার সময় কি কি কাজ হয়েছে সিলেটের নাট্যাঙ্গনে যখন আপনি নাট্য সভাপতি, পরিষদের সভাপতি ছিলেন? হ্যাঁ, আমরা যখন শুরু করলাম তখন থেকে আমরা একটা জিনিস শুরু করেছিলাম যে আমরা আহ 21-এর চেতনায় নাট্য প্রদর্শনী, এটা বর্তমান সময় পর্যন্ত অব্যাহত আছে, এটা খুবই একটা সুখের বিষয়। তো তখন থেকে এটা শুরু হয়ে গেল যে মহান একুশকে সামনে রেখে আমরা প্রতি বছর নাট্য উৎসবের আয়োজন করব। নাট্য উৎসব না, আসলে এটা নাট্য প্রদর্শনী নামে, হ্যাঁ, যে উৎসবে যেহেতু একুশের চেতনাকে বলা হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে উৎসবটা বললে কিরকম কিরকম তখন মনে হতো, তা আমরা সেটাকে উৎসব না বলে নাট্য প্রদর্শনী বলতাম। আমি জানি না বর্তমান সময় এখন কি বলা হচ্ছে এটাকে। আহ, মানে মাঝে কিছুদিন আপনার এই তথ্যটা এখানে যোগ থাকুক, মাঝে কিছুদিন হুম উৎসব বলা হতো, হুম হুম। পরবর্তীতে এখন আবার এটা প্রদর্শনীতে ফিরে গেছে। আচ্ছা আচ্ছা, এটা আমার মনে হয় একটা, আমার মনে হয় ভালো উদ্যোগ যারা নিয়েছেন, কারণ যেহেতু একুশকে সামনে রেখেই আমরা মহান ভাষা আন্দোলনকে সামনে রেখে আমরা একুশকে সামনে রেখে আমরা এই নাটকের কার্যক্রমটা শুরু করেছিলাম, প্রদর্শনীটা। সো এই প্রদর্শনী হিসাবে আমি মনে করি এটাই উপযুক্ত নাম এটার। তো পরবর্তীতে কিন্তু আর এই প্রথম কমিটিটা আমরা করলাম নির্বাচনের মাধ্যমে, পরেরটা কিন্তু আর নির্বাচনের প্রয়োজন হয় নাই, তখন সিলেকশনের মাধ্যমেই কমিটিটা হয়ে গেল। আমাকে ওনারা, যেহেতু বিগত দিনে আমার কর্মকাণ্ড ছিল সেই সুবাদে হয়তো যারা বসেছিলেন তারা আমাকে উম, মনোনয়ন দিলেন আহ, সভাপতির দায়িত্ব পালন করার জন্য। তো যা বলছিলে তুমি যে আমরা কি কি করতে পেরেছি, আমরা ওইটাকে ধরে রেখেছিলাম। আর আমরা চেষ্টা করতাম যে নাট্য সংগঠনগুলো যারা আছে তাদের যদি কোনো ধরনের কোনো সহযোগিতার প্রয়োজন হতো, যে কোনো ধরনের টেকনিক্যাল সহযোগিতা থেকে বা এমনকি অনেক সংগঠনের হতো নাট্যকর্মীর সংখ্যার দিক দিয়ে ওনারা কম আছেন, হ্যাঁ, পারফর্মারদের অভাব ছিল, অন্য সংগঠন থেকে আমরা কেউ কেউ গিয়ে ওইখানে নাটক করেছেন ওনাদেরকে, বা মানে যত ধরনের টেকনিক্যাল সাপোর্ট থেকে যা ধরনের সাপোর্টের দরকার ছিল সব ধরনের সাপোর্ট করার আমরা চেষ্টা করতাম সবাই।
এটা নাট্য পরিষদের একটা ভালো উদ্যোগ ছিল। আর আমাদের বাবুল দাও বেশ অ্যাক্টিভ ছিলেন। সাধুদাও সাধুদাও আমার আসলে অনেকজন খুব প্রিয় একজন মানুষ ছিলেন, অম্বরীশ দত্ত সাধু, যদিও বয়সে আমার একটু সিনিয়র ছিলেন। ওনার সাথে কাজ করে বেশ ভালো লেগেছে আমার, ওনার প্রতি কৃতজ্ঞতা। আহ, আর এইভাবে আমরা কাজ নাট্যক্রমের কার্যক্রমকে আমরা চালিয়ে যেতাম। পরবর্তীতে একসময় আমরা শুরু করলাম কি, ওই পহেলা বৈশাখকে সামনে রেখে আমরা বৈশাখী উৎসব করতাম নাট্য পরিষদের পক্ষ থেকে। একসময় এটা জোটের পক্ষ থেকে করা হতো, বাট বেসিক্যালি আমরা শুরু করেছিলাম, আমার ঠিক এক্স্যাক্টলি মনে হচ্ছে না যে এটা সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগ না সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগটা ছিল। তো যাই হোক, বৈশাখী মেলা আমার যদ্দূর মনে পড়ে এটা নাট্য পরিষদ এবং শিল্পকলা মিলে হতো না? হ্যাঁ, এটা হয়েছে শিল্পকলার সাথে কম্বাইন্ডলি হয়েছে। প্রথমে আমরা এককভাবেও করেছি, পরবর্তীতে শিল্পকলা একাডেমির যিনি সেক্রেটারি ছিলেন আমাদের বাবর ভাই, প্রয়াত বাবর ভাই, আজকের এই অনুষ্ঠানে আমি ওনাকে গভীরভাবে স্মরণ করছি। ওনার সাথে আমারও ব্যক্তিগত খুব একটা ভালো সম্পর্ক ছিল, যার দরুন আমি যখন দায়িত্ব ছিলাম সম্মিলিতর, ওনার সহযোগিতায় তখন, কারণ শিল্পকলা একাডেমিতেও সাধারণত এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট হয় না আমরা যত দূর দেখেছি। ওনারা ওনাদের নিজস্ব অনুষ্ঠানগুলো নিয়ে ব্যস্ত থাকতেন বা ওনাদের নিজস্ব একটা পরিমণ্ডল ছিল, সেইভাবে ওনারা কাজ করতেন। তো যেহেতু আমার সাথেও ব্যক্তিগত ভালো একটা সম্পর্ক ছিল বাবর ভাইয়ের, সুযোগ হয়ে গেল, আমরা কম্বাইন্ডলি কাজ শুরু করলাম। কারণ একটা জিনিস পরিষ্কারভাবে বলা দরকার যে আমাদের সেরকম অর্থনৈতিক ফান্ড ছিল না। আমরা এদিক দিয়ে সম্মিলিত নাট্য পরিষদ দুর্বল ছিলাম, আমাদের সেরকম কোনো ফান্ডের কোনো ব্যবস্থা ছিল না, আমরা বা সেরকম কোনো কালেকশনও আমরা করতাম না। 21-এর উপলক্ষে বিভিন্ন সংগঠনের থেকে আমরা চাঁদা নিতাম বা ওই যে টিকিট প্রাপ্তির মাধ্যমে, মানে বিভিন্ন ওই ওই সোর্স গুলাকে আমরা ব্যবহার করতাম আমাদের ব্যয় সংকুলনের জন্য। তো সেখানে শিল্পকলা একাডেমির সাথে সংযুক্ত হয়ে কাজ করার পেছনে সেটা একটা একটা বিশেষ কারণ ছিল, যে হয়তো আর্থিকভাবে আমরা ওনাদের কাছ থেকে সহযোগিতা পাবো। তো যাই হোক, আমাদের অনুষ্ঠানগুলো কিন্তু ভালো হয়েছিল। আমরা বেশ সাড়া পেতাম। আমরা কখনো কখনো 3 দিন, কখনো কখনো আমরা 5 দিন পর্যন্ত এই উৎসবটাকে ধরে রেখেছিলাম। হ্যাঁ, পয়লা বৈশাখের উৎসবটাকে বেশ বেশ একটা গরম গরম অবস্থা, সরগরম অবস্থা। নাট্যকর্মীরা খুব সারাদিন ওই প্রান্তিক চত্বরে, বিশেষ করে যেহেতু অনুষ্ঠানটা প্রান্তিক চত্বরেই হতো, তো প্রান্তিক চত্বরেই একটা মিলন মেলা, সবাই মিলে দিনে রাত্রে আমরা সেখানে অবস্থান করতাম। তো দুই একটা দুর্ঘটনা হয়েছে। হ্যাঁ, বলো। ওইখানে যাচ্ছি আমি। হ্যাঁ, প্রান্তিক নিয়ে এই প্রান্তিক নিয়ে গল্পের তো শেষ নাই। শেষ নাই। বৈশাখী মেলা নিয়েও অনেক গল্প আছে, সেগুলা করবো। কিন্তু তারপরেও যেহেতু প্রান্তিকে চলে এসেছি, আমরা এই মুহূর্তে প্রান্তিকে আছি এবং অনেকেই আছেন যারা আমার বিশ্বাস সবাই এখন স্মৃতি কাতর। নাজমা লিখেছে, প্রান্তিকের আড্ডায় মিঠু ভাইয়ের গান সে কি ভোলা যায়। আমরা প্রান্তিকের আড্ডাতে কিছু সময় থাকবো এখন, কিন্তু এই প্রান্তিকের আড্ডাটা শুরু করব আপনার একটা প্রান্তিকের গান দিয়ে। প্রান্তিকের গান, হ্যাঁ, বিশেষ করে সেখানে ফখরুল একটা ভালো ভূমিকা নিত, কারণ তখন কিন্তু আমি হারমোনিয়াম বাজাতাম না বা আমি কনফিডেন্স ফিল করতাম না হারমোনিয়াম বাজাতে। সে মোটামুটি সে গানও করতো আমাদের সাথে এবং হারমোনিয়ামও বাজাতো। তো প্রয়াত ওই দ্যাট আমি ফখরুল ভাই। প্রয়াত ফখরুল, আমি আজকে তার কথা স্মরণ করছি। সে আমাদের অনেক জুনিয়র, কিন্তু আহ দুর্ভাগ্যবশত সে আমাদেরকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আজকে আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। সে অত্যন্ত ভালো ছেলে ছিল এবং নিয়মিত সে একজন বর্ণালীর সদস্য ছিল, কিন্তু আমি যতদিন ছিলাম বাংলাদেশে সিলেটে কাজ করেছি বর্ণালীতে, ততদিন পর্যন্ত সে ছিল, বর্ণালীর সাথে কাজ করেছে। তো আমরা ওই কলেজ করতাম। আর ওখানে মানে তোমরা দর্পণ থিয়েটার সহ আরো যারা ওইখানে অবস্থান করতে অনেক দেরি পর্যন্ত আমরা কোরাস করতাম, সবাই মিলে কোরাস করতাম। ভূপেন্দ্রের গান করতাম বোধহয় বেশি, আমার মনে হয়। তারপরে অনেক ফোক গানও করতাম। কি কি গান করে তুমি আমাকে বিপদে ফেলে দিয়েছো এখন, যে প্রান্তিকা, তোমার কি মনে আছে? আপনার একটা গান করতেন, 2টা গান আমার মনে আছে। মানুষ মানুষের জন্য করতেন আপনি। হ্যাঁ, এই জন্য বললাম যে ভূপেন্দ্রের গান। এই গানটা কোনটা গান? আরেকটা করতেন আপনি, এটা হচ্ছে
মেঘ থমথম করে। আচ্ছা। আর আমরা বেসুরারা গাই যেটা করতাম সেটা হচ্ছে যে বন্ধু তোর লাইগারে আমার তরু জনজর। হ্যাঁ আর হ্যাঁ ওই হ্যাঁ যে বন্ধু। আর এজাজ ভাই ছিল, ওই যে এজাজ ভাই একটা গান ছিল, এটা আমরা বলতাম যে সেটা হচ্ছে এটা যে উম, এটা আমি মনে করে বলছি আপনাকে গানটা আচ্ছা আচ্ছা। সবাই আমরা হ্যাঁ, ভূপেনদার গান একসময় আমি খুব বেশি খুবই যেহেতু উনি সাধারণ মানুষের জন্য গান করতেন, হ্যাঁ, উনার চিন্তা ভাবনা সেরকম ছিল, তার স্বভাবত কারণে উনার প্রতি আমার একটা ব্যক্তিগত দুর্বলতা ছিল। তো উনার গান, সবগুলো গানই আমি শোনার চেষ্টা করতাম এবং নিজে নিজে গাওয়ার চেষ্টা করতাম। তখন তো আমি হারমোনিয়াম বাজাতাম না। হ্যাঁ, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। আর আর কোন গানটা বললা যে মেঘ থমথম করে? হ্যাঁ মেঘ থমথম করে, এটা হ্যাঁ। করতেন আপনি। মেঘে থম থম করে, কেউ নেই, জল থই থই করে, কেউ নেই, ভাঙনের যে নেই হাহাকার, তুমি আমি সব একাকার, মেঘে থম থম করে ওগো মা। উনি বিভিন্ন ভাবে গেয়েছেন গানটা। হ্যাঁ। আর জি, আরেকটা গানের প্রতি আমার দুর্বলতা ছিল, ওই বিমূর্ত এই রাত্রি আমার, মৌন এই সীমানা পেরিয়ে ছবিতে এই গানটা সংযুক্ত করা হয়েছিল। খুবই এই চমৎকার গানটা একটা আপনি গান। এই গানটা যদি আপনি করেন তাহলে আমরা খুব আনন্দিত হব। জানি না, আমি তো এখন অনেক দিন ধরে এই গানটা গাই না। হ্যাঁ, আমি জানি, একটু একটু চেষ্টা করি। বিমূর্ত এই রাত্রি আমার, মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর, সেই চাদরের ভাঁজে ভাঁজে নিঃশ্বাসেরই ছোঁয়া আছে, ভালো বাসা আদর, বিমূর্ত এই রাত্রি আমার, মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর। ধন্যবাদ আর জুয়েল একটা গানের তোমাকে। আর একটা গানের রিকোয়েস্ট চলে এসছে, নীলাঞ্জন দাস হ্যাঁ টুকু করেছেন, সেটা হচ্ছে আলগা করগো খোপার বাঁধন। সে ওই ওই নজরুলের, কবি নজরুলের গানগুলো খুব শুনতো। হ্যাঁ, আমাকে এক সময় ক্যাসেটও উপহার দিয়েছিল। হ্যাঁ, কোন সুরে গাইবো জানি না, এগুলা তো বিভিন্ন সময় এখন বিভিন্ন ভাবে আমরা গাই। অলগা করো গো খোপার বাঁধন, দিল ওহি মেরা ফস গই, দিল ওহি মেরা ফস গই, अलगा करो गो খোপার বাঁধন, দিল ওহি মেরা ফস গই, দিল ওহি মেরা ফস গই, বিনোদ বেনির জরিন ফিতায়, বিনোদ বেনির জরিন ফিতায়, আলকা ইস মেরে। আর ঠিক মনে নাই গানটা, আগে হয়তো পূর্ণাঙ্গ গান আমি কখনো শিখি নাই গানটা, আর অনেকদিন ধরে গাচ্ছিও না গানটা, সুতরাং গানটা গাইতে পারতেছি না, দুঃখিত জুয়েল। না ধন্যবাদ, আমরা আসলে পুরো গান প্রয়োজনও নাই, আমরা সেই টেস্টটা নিচ্ছি, আমরা তান্ত্রিকের হ্যাঁ হ্যাঁ। টেস্টটা সবাই মিলে নিচ্ছি, স্মৃতি আচ্ছা রোমন্থন আচ্ছা। করছি। এখন আপনি যদি আপনার যদি ইচ্ছে হয় যে কোনো একটা গান আপনি পুরোটাকে করবেন, আপনি করতে পারেন এখন বা পরে, যে কোনো এক সময়। আচ্ছা দেখি ও পরে আর যদি সুযোগ জি, পাই। হ্যাঁ এখানে কয়েকটা কমেন্টস পড়ে নেই। গৌতম ভট্টাচার্য লিখেছেন, গঙ্গা আমার মা পদ্মা ও মা গানটিকে শোনা যায়?
তামান্না আশরাফ লিখেছেন, জুয়েল তোকে অনেক হুম। ধন্যবাদ। শতরূপা চৌধুরী লিখেছে, মানুষ মানুষের জন্য গানটি শুনতে বিনীত অনুরোধ। তামান্না আশরাফ লিখেছেন, ওয়াও। নিরঞ্জন দাস টুকু, তো আগে পড়লাম এটা, আলগা করে করে খোপার বাঁধন। গৌতম ভট্টাচার্য লিখেছেন, দুটোই ভূপেন হাজারিকার গান। নীলাঞ্জন দাস টুকু লিখেছেন, আপনার সাথে মনে হয় মালিক আক্তার ছিল সাধারণ সম্পাদক। হ্যাঁ, হ্যাঁ, আমার সময় মালিক টুকু আক্তার ছিল। লিখেছেন, সদ্য প্রয়াত বাবলা দাও ছিলেন, নাট্য পরিষদের কথা বলেছিল উনি। হুম। টুকুদা লিখেছেন, রাজ্জাক ভাইও ছিলেন, নাট্য পরিষদের কথা লিখেছেন উনি। গৌতম ভট্টাচার্য লিখেছেন, সরোজ রায়ের লেখা নাটক গরুর গাড়ির হেডলাইট। আমরা চলে যাচ্ছি প্রান্তিকের আলোচনায়। আপনি বলছিলেন যে অনেকগুলো দুঃখের ঘটনা আছে, সেই দুঃখের ঘটনার মধ্যে কি এমন কোনো ঘটনা আপনার মনে পড়ে যেটা মনে হচ্ছে যে এখনো এখানে আমরা আলোচনা হ্যাঁ, করতে না, পারি? ওই বিশেষ করে যেটা বলতে হয় যে রাকেশ যে আমাদেরকে ছেড়ে চলে গেছে তোমাদের দর্পণ থিয়েটারের, ওই বৈশাখের একটা অনুষ্ঠানে একদম শেষের দিন সম্ভবত, সে আমাদের অনুষ্ঠানের যেদিন শেষ হয় ওই দিনই ঘটনাটা ঘটেছিল। তাকে কে ইনজিউর্ড করেছিল, বেশ বড়ভাবে ইনজিউর্ড করেছিল। আর ওটার রেশ ধরে আমাদের নাট্যকর্মী, কিছু কিছু নাট্যকর্মী তখন ওই শামসুদ্দিন ছাত্রাবাসের দিকে চলে যায় যে কে ঘটনাটা ঘটালো ওটা ধরার জন্য। হ্যাঁ, যে ওই দিক থেকে কেউ আসলো কিনা, এসে আমাদের এই নাট্যকর্মীকে এভাবে আহ, তখন খুর দিয়ে এটা মানে ওকে একদম রক্তাক্ত করে ফেলেছিল। সে কিন্তু টেরই পায় নাই প্রথমে, এমন ভাবে করেছিল একদম পিঠের একদম পুরো অংশটাই তোমার তাকে জখম করে দিয়েছিল। তো তো পরে ওখানকার আম, নাম চলে আসবে এখন, তখন যে ছাত্র সংগঠন করতো তোমার শামসুদ্দিন হলেই ছিল সে মেডিকেলের যে জিয়া ছিল, হ্যাঁ, ওর নাম কি ছিল, জিয়া, নিয়াজ। নিয়াজ, নিয়াজ ছিল, জিয়া না, নিয়াজ ছিল, হ্যাঁ, হ্যাঁ। নিয়াজ, তার নেতৃত্বে কিছু ছেলে পিলে তার নিয়াজের গ্রুপের কোনো একটা ছেলেকে কে জানে আহত করে। আর আহত করে, আর তারা ভেবেছিল কি যেহেতু আমাদের নাট্যকর্মীরা ওদিকে গিয়েছিল, উম, হ্যাঁ, ওদেরকে দেখেছে আমাদের কোনো কোনো নাট্যকর্মীদের ওদিকে গিয়েছে, তারা ধরে নেয় যে আমাদের নাট্যকর্মীরাই ওই ওকে জখম করে চলে এসেছে নিয়াদের গ্রুপের ছেলেকে। তো এটা থেকে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং ওরা প্রতিশোধ নেওয়ার জন্য একদম শামসুদ্দিন ছাত্রাবাস থেকে রিকাবাই বাজার পর্যন্ত মিছিল করা শুরু করে উইথ আর্মস। তো ইন দি মিন টাইম পুলিশের একজন এএসপি ছিলেন, ওই ভদ্রলোক আসেন, আসা আমাদের অবস্থা, আমরা আমাদেরকে একটু অনুরোধ করেন যেন আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। তা আমি ওনাকে, বিষয়টা যখন আমি অবগত হলো, আমি ওনাকে অনুরোধ করি, যেখানে দেয়ার ইজ এ মিসআন্ডারস্ট্যান্ডিং, যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে মেডিকেলের ছাত্ররা ধরে নিচ্ছে যে আমাদের কেউ গিয়ে ওদের ছেলেটাকে রক্তাক্ত করেছে, ওর গ্রুপের ছেলেটাকে, হ্যাঁ। তো আপনি কি একটু কষ্ট করে, যেহেতু আমরা ওদের সাথে এভাবে সরাসরি এখন যাওয়ার কোনো সুযোগ নেই, তারা খুব উত্তেজিত অবস্থায় আছে, খুব মানে মারমুখী অবস্থায় আছে, ওদের তাদের ছেলেকে আমার মনে হয় কেউ গুলি করেছিল পায়ের মধ্যে সম্ভবত। হ্যাঁ। তো উনি বললেন, না, 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 এরকম কোনো ভুল বোঝাবুঝির কোনো বিষয় না, আপনি চিন্তা করেন না, এটা কোনো অসুবিধা হবে না। আমাকে এভাবে আশ্বস্ত করলো ভদ্রলোক, এসপি ছিলেন তখন, আমার নামটা মনে নেই কে ছিলেন তখন। তো আমরা যখন বুঝতে পারলাম যে না, ওরা তো রাস্তা থেকে যাচ্ছে না, হ্যাঁ, তখন আমাদের ওই কাজ গোছানোর চলছিল, যে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আর আমি এখান থেকে সরছিলাম না, যে কারণ আমরা তো অনেক আমাদের বিশেষ করে যাদনের ডেকোরেটর অনেক জিনিস আমরা তখন ব্যবহার করতাম, আমাদের ওসব ব্যক্তিগত কোনো সম্পত্তি তখন ছিল না। তো আমরা চাচ্ছিলাম যে পুরো জিনিসটাকে গুছাইয়ে আমরা তারপরে যাব, এর আগে যাব না, তারা যত মারমুখী হোক না কেন। আর যদি এর মধ্যে আহ, কোনো আক্রমণ করে বসে দেখি কিভাবে মোকাবেলা করা যায়, বুঝতে পারছিলাম না কি করব না করব। তবে আমার স্থির সিদ্ধান্ত, এবং আমার সাথে তখন যারা ছিল, ওখানে মুকুল ছিল, আহ, বাবু ছিল, তারপরে ডাকের তোমার লায়েক ছিল, আরো কারা কারা ছিল, খুব বেশি ছিলাম না তখন, আমরা মাত্র আমরা হাতে আমরা গোনা কয়জন। আমরা ছিলাম তখন ওখানে। আচ্ছা, তো তুমি তখন ওইখানে ছিলে জুয়েল, না ঠিক আমার মনে পড়ছে আমি না এই আসলে আমরা ঘটনাটা কতজন। পরে, আমি এখানে পরে যোগ করব, আপনি বলেন প্লিজ। আচ্ছা, অবশ্যই, অবশ্যই, হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করবে, ধন্যবাদ। তো কোনো এক সময় নিয়াজরা ওইখান থেকে নিয়াজ এবং তার গ্রুপদেরকে নিয়ে চলে আসে দৌড়তে দৌড়তে, এসে প্রথমে আমাকে
আমাকে সার্কুল করে ফেলে, আমার বুকে পিস্তল ধরে, এবং তখন এমন অবস্থায় আমাকে জিজ্ঞেস করতে শুরু করে, কে করছে বল, কে করছে বল। শুধু এটুকুই আমি শুনছি। তো আমি তো একটু একটু বিব্রত ছিলাম, বা একটু হতভম্ব ছিলাম, একটু ভয়ও ছিল যে যে মানে এখন ওদের তো বিশ্বাস নাই, ওদের বিশ্বাস নাই, কারণ ওদের ওই ওই ধরনের মারমাক্কা করার অভ্যাস আছে। তো আমাদের নাট্যকর্মীদের সেই অভ্যাস থেকে আমরা ওই অভ্যাস আমাদের ছিল না, যে আমাদের মধ্যে সংগ্রামী চেতনা ছিল, কিন্তু মারামারির করার অভ্যাস ছিল না। হ্যাঁ, তো একটু বেকায়দায় পড়ে গেলাম আমরা। তো কখন ককটেল ফোটালো ওরা, কয়টা ককটেল ফোটায়, এ তো বাবু এবং মুকুল এদের ঠিক পায়ের কাছেই ককটেল ফোটালো। ককটেল ফুটাইয়ে তারপরে আমার কাছ থেকে যখন আর কোনো উত্তর পেলো না, আমি একটু একটু ঘাবড়ে গেলাম তখন। আমি আমি শুধু বলেছিলাম যে না, আমাদের কেউ না, আমাদের কেউ না, আমাদের কেউ না, শুধু একটু নার্ভাস হয়ে এই কথাটা বলেছিলাম যে না, আমাদের কেউ না। হ্যাঁ, তারপরে ওরা চলে গেল। পরে অবশ্য ওরা আমাদের সাথে ইনডাইরেক্টলি মাফ চেয়েছে এবং আমাদের সাথে বসতে চেয়েছিল, যে বিষয়টা পরে ওরা জানতে পারে যে না, আমাদের কোনো নাট্যকর্মীর দ্বারা এই ঘটনা সংগঠিত হয় না, এটার জন্য তৃতীয় আরেকটা পক্ষ ছিল। তো ইনডাইরেক্টলি মাফ চেয়েছে আমাদের কাছে এবং বসতে চেয়েছিল। তো আমি আর বসাটাকে আর গুরুত্ব দেই না, আমি বলছি না, বসার দরকার নাই, ঠিক আছে। ওইভাবে আমরা বিষয়টাকে শেষ করে দিই আর কি। না, তুমি আমি এখানে কি আমি আমি এখানে যোগ করতে হচ্ছে, আপনি সত্য ঘটনা বলেছেন কিন্তু বিনয়ের সহিত বলেছেন, সেই বিনয়ের জায়গাটুকু আমি এখন বলছি, ধরিয়ে দিচ্ছি। আচ্ছা সেটা আচ্ছা। হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়, এবং এটা আসলে আমাদের জানা উচিত। আমরা প্রায়শ আলোচনা করি, একদিকে সভাপতি, একদিকে সাধারণ সম্পাদক। দর্পণ থিয়েটারের রাকেশ ভট্টাচার্য, নাট্যকর্মী রাকেশ ভট্টাচার্য আহত হলেন, তখন আমরা আমরা তখন প্রান্তিকের বড় রুমটার ভিতরে রাকেশা দৌড়িয়ে এসছে। আসার পর দেখা গেল তার পেছনে রক্ত, এবং তার পিঠ একদম উপর থেকে নিচ পর্যন্ত তার কাটা খোট দিয়ে। সে বুঝেই নাই কে করেছে। তারপরে যেটা হলো, এটা আসলে আমাদের জানা দরকার, নেতৃত্ব বিষয়টা কি। আমরা এর আমার মনে হলো আক্তার ভাই একদম পাগলের মতো হয়ে গেল, এবং আক্তার ভাই নেতৃত্বে আবেগ দায়বদ্ধতা কোন জায়গাতে, এটা বলার জন্য বিষয়টা বলা। হুম আক্তার ভাই নেতৃত্বে আমরা কয়েকজন মানুষ আমরা দৌড়ে গেলাম শামসুদ্দিন মেডিকেলের হোস্টেলের ভিতরে। যেহেতু আমরা সন্ত্রাসী না, যেহেতু আমরা নাট্যকর্মী, আমরা ওখানে প্রতিবাদ করে আসলাম, কিন্তু কোনো ধরনের কোনো বেআইনি কাজ আমরা করিনি। এবং আক্তার ভাই নেতৃত্বে আমরা কয়েকজন ওখানে গিয়েছিলাম, যারা তখন বয়সে তরুণ। এইগুলো একটা ঘটনা। আমরা ফিরে আসলাম, তারপরে ঘটনা আপনি বললেন, আপনি যে ঘটনাটা খুব সহজভাবে বললেন, সেই জায়গায় আমি কথা বলতে চাই। একটু বেশি বলছি আমি, কারণ এই তথ্যটা জানা দরকার। ওরা হুম। যখন এসে আপনার বুকে পিস্তল ধরলো, সেই সময় নেতৃত্ব কি জিনিস আমরা দেখেছি। আপনি বললেন যে আপনি ভয় পেয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি আপনি বুক পেতে দাঁড়িয়েছিলেন। নাট্য পরিষদের সভাপতি, এবং সেই সময় অনেক তরুণ একটা মানুষ, অনেক তরুণ একটা মানুষ। সেই দিন আপনি যে দায়িত্ব নিয়েছিলেন, যে সাহসের পরিচয় দিয়েছিলেন এবং আমাদেরকে নিরাপদে রেখেছিলেন, সেটা আসলে এখনকার সংস্কৃতি কবিদের জানা উচিত। এই জন্য আমি কথাটা বললাম। আপনি ভয় পেয়েছিলেন, সেটা আপনার বিনয় থেকে আপনি বলেছেন, কিন্তু আমরা দেখেছি আপনি সেদিন কি করেছিলেন। এই তথ্যটা আমি যোগ করলাম এখানে, আর কিছু না। আমরা জি, এখানে না নুসরত হুম। ভাই লিখেছেন, আশরাফ ভাই আমার একজন অতি প্রিয় মানুষ, ওনার প্রায় সব নাটক আমি দেখেছি, সেই বর্ণালী নাট্য দল আর মিঠু ভাই সেই সোনালী দিন এখন মনে পড়ে। বাবুল আহমদ লিখেছেন, লেট হয়ে গেল মিঠু ভাই, যাক দেরিতে হলে জয়েন করেছি। শিউলি ভট্টাচার্য লিখেছে, সাথেই থাকবো থাকবো আজীবন, সিলেট আমার প্রাণের পুণ্যভূমি। শিউলি হচ্ছে আপনার সিলেটের প্রখ্যাত বংশীবাদক বাবুল ভট্টাচার্যের মেয়ে, সে বাংলাদেশের প্রখ্যাত একজন ভায়োলিন বাদক, এবং সে ভায়োলিনের উপরে পিএইচডি করেছে, পড়াশোনা করেছে ভারতে। মিঠু ভাই, আমি আপনাকে এখন একটা ছবি দেখাবো, প্রান্তিকে আলোচনা করলে আসলে আমাদের আলোচনা শেষ হবে না। সেই ছবিটা দেখিয়ে আমি ওই আলোচনা যাব। এই ছবিটা কি আপনার মনে আছে? কি রনি? এই 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 পোস্টারটা কি আপনি দেখছেন? কোন পোস্টার দেখছেন আপনি?
আপনি কি কোনো দেখছি পোস্টার কিন্তু বুঝতে পারছেন না, তাই তো? এটা এটা তো অনেকটা আমারই ফটো মনে হচ্ছে নাকি? আচ্ছা, এই এটা সরি, ভন্ডরা। এই পোস্টারটা, হ্যাঁ পোস্টার, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, পোস্টারটা চেনা যায়, পরিচিত আপনার পোস্টারটা? ভন্ড নাটকের পোস্টার, এটা ডিজাইন করেছিলেন ও, হ্যারল্ড রশিদ। হ্যাঁ হ্যাঁ হ্যারল্ড হ্যাঁ ভাই হ্যাঁ। আমাকে পোস্টারটা দিয়েছেন। আচ্ছা এখন আচ্ছা আচ্ছা। আমরা ভন্ড নাটক নিয়ে আপনার কাছ থেকে শুনবো। কিন্তু অত দুঃখের বিষয় আমার অভিনীত নাটকের পোস্টারটা আমি চিনতে পারলাম না। হ্যাঁ অবশ্য আমি বললাম না যে টেকনিক্যাল সাইডটা আমার অনেকটা দুর্বল। ওইদিকে আমার মনোযোগটা কম থাকে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো, বলো ভণ্ড নাটক সম্পর্কে কি জানতে চাও জুয়েল? ভন্ড নাটক নিয়ে জানার তো শেষ নেই, আপনি যা বলবেন তাই আমরা শুনবো, যদিও 1 ঘন্টা ইতিমধ্যে হয়ে গেছে, আলোচনার বিষয় রয়ে গেছে অনেকগুলো। তাই নাকি? আমি তো মনে করলাম যে 1 ঘন্টা সময় আমি তোমার এইভাবে কিভাবে কাটাবো। আমি তো এত গুণী কোনো লোক নই যে 1 ঘন্টা সময় কথা বলতে পারবো। হ্যাঁ কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, ও বাবা। হ্যাঁ, ভণ্ড নাটক আমার একটা শুরু থেকে শেষ সুবিধা ছিল। পর্যন্ত। হ্যাঁ আচ্ছা, আমার একটা সুবিধা ছিল কি, প্রথমে বলে নেই যে যে নাটক যে করতে পারতাম। আমি কিন্তু ব্যাংকে, কৃষি ব্যাংকে কাজ করতাম। নাট্যকর্মীর অনেকেই এটা জানো। আহ, আর আমি ব্যাংকে ঢোকার সাথে সাথে ওইখানকার ট্রেড ইউনিয়নের সাথে সম্পর্কিত হয়ে যাই, মানে আমাকে তো ওরা সংযুক্ত করে ফেলেন। আর ব্যাংকে ঢোকার প্রথমেই 3 মাসের মাথায় আমাকে নতুন কমিটি হয়, আমাকে এখানে সাংগঠনিক সম্পাদক নেওয়া হয়। আর পরের 2 বছর পরে আমি সভাপতি হয়ে যাই, এবং আমি বিলেতে আসার আগের দিন পর্যন্ত কিন্তু সভাপতি ছিলাম এখানে। তো এই সুবাদে এটা বলার কারণ এই জন্য যে এই ট্রেড ইউনিয়নের করার কারণে আমি একটু এই সাংস্কৃতিক কর্মকাণ্ড করার সুযোগ পেতাম। যে ভণ্ড নাটকটা যেহেতু আসলো এখানে, কারণ ভণ্ড নাটকে আমাদেরকে অনেক দীর্ঘ সময় সেখানে রিহার্সেল করতে হতো, কর্মশালার সাথে কাজ করতে হতো। কিন্তু আমি যদি ওই ট্রেড ইউনিয়নের সাথে সম্পর্কিত না থাকতাম তাহলে হয়তো নাটকের সাথে কাজ করা আমার সম্ভব হতো না। সুতরাং আমার ওই ট্রেড ইউনিয়নটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আহ, আমাদের ম্যানেজমেন্টও যারা ছিলেন ওইখানে, ওনারা আমাকে প্রচুর সুযোগ দিতেন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য। এবং এমনকি তোমাকে একটা কথা বলি আমি, যে 90-এর আন্দোলনে, এরপরটা তো পরে ভুলে যাব যেহেতু কথাটা আসলো, 90-এর আন্দোলনের সময় আমার এখানে বিরাট ভূমিকা ছিল। সম্মিলিত নাট্য পরিষদে তখন নেতৃত্বে ছিলাম আমি। আমি তখন হয়তো ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আগে বলেছি যে সাধুদা তখন মৌলভীবাজারে বদলি হয়ে গিয়েছিলেন, যার দরুন ওনার পক্ষে সশরীরে এখানে থাকা সম্ভব হয় নাই। তো নেতৃত্ব দিতাম। আর আমি আমাদের রিজিওনাল ম্যানেজার স্যারকে বলে এসেছিলাম, বলে স্যার যদি আন্দোলন সফল হয় তাহলে ব্যাংকে আবার ফেরত আসবো, আর যদি আন্দোলন সফল না হয় তাহলে আর কৃষি ব্যাংকে আর ফেরত আসবো না। এটা আমি ওনাকে বলে তারপরে কৃষি ব্যাংক থেকে একরকম বিদায় নিয়ে চলে এসেছিলাম, এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। তো আমরা তো নাট্যকর্মীরা, আমরা দীর্ঘদিন কিন্তু রাজপথে ছিলাম। অনেকে অনেক পরে এসে যোগ হয়েছেন, কিন্তু আমরা সংস্কৃতি কর্মীরা, বিশেষ করে আমরা নাট্যকর্মীরা, আমরা শুরু থেকেই এই 90-এর আন্দোলনের সাথে মাঝপথে আমরা রাজপথে ছিলাম। হুম। তো কৃষি ব্যাংকের ইউনিয়নের কথাটা বলার উদ্দেশ্যটা হলো ওটা আর কি, যে এই এখানে ট্রেড ইউনিয়নে থাকার কারণেই আমার এই সুযোগ হয়েছিল ভণ্ড নাটকে অভিনয় করার। কারণ কি আমরা প্রায় আম, কতদিন হবে, মাস দেড়েকের কম হবে 40 না আমরা, 40 দিন, 40 দিন। হ্যাঁ। হ্যাঁ 40 দিন 40 দিন। আমরা এই কার্যক্রমের সাথে আমরা কর্মশালার সাথে সম্পৃক্ত ছিলাম। এটা তো ছিল প্রোডাকশনটা ছিল কর্মশালা ভিত্তিক প্রোডাকশন না। তো আমরা অনেক কাজ করার সুযোগ পেয়েছি, অনেক কিছু শিখার সুযোগ পেয়েছি। পুরো পুরো একটা নাটককে কিভাবে মঞ্চে আনতে হয় সেই জিনিসটা আমাদের আমাদের ডিরেক্টর সাহেব কামাল উদ্দিন নীলু সাহেব আমাদেরকে শিখিয়েছিলেন। তো সেখানে এই একটা পূর্ণাঙ্গ নাটক ছিল যেখানে আমরা অনেক কিছু শেখার সুযোগ পেয়েছিলাম। আর আরেকটা কথা বলা দরকার, যে আমরা সিলেটের নাট্যকর্মী যারা, আমরা কিন্তু মানে যারা আমরা শুধু সিলেটেই আমাদের প্রশিক্ষণ, সিলেটেই আমাদের নাটকের মঞ্চায়ন, আমরা কিন্তু মফস্বলে থেকে সেইভাবে আমাদের ভালো নাট্য নির্দেশক ছিলেন না সিলেটে তৎকালীন সময়। আমি কাউকে ছোট করছি না, যারা ছিলেন তারাও সেইভাবে প্রশিক্ষণ প্রাপ্ত কেউ নন।
আমরা যাদের কাছ থেকে শিখেছি, কিংবা আমি নিজে আশরাফ চৌধুরী মিঠু নাটকের নির্দেশনা দিয়েছি, আমাদের যোগ্যতা কতটুকু ছিল। হ্যাঁ, তো তো আমরা ওই যে বললাম কামালউদ্দিন নীলু স্যারের মাধ্যমে আমরা সেখানে একটা পূর্ণাঙ্গ নাটক কিভাবে করতে হয়, টেকনিক, একটা স্টেজ কিভাবে তৈরি করতে হয়, ব্লকের কাজগুলা কিভাবে করতে হয়, কিভাবে করা উচিত, হ্যাঁ, পুরো নাটকটা কিভাবে একটা পূর্ণাঙ্গ একটা নাটকের মানে যে সমস্ত খুঁটিনাটি বিষয় ছিল সেগুলা জানার সৌভাগ্য আমাদের হয়েছিল। এর মাধ্যমে আমরা যারা ওই ওয়ার্কশপে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমার মনে হয় আমরা সবাই উপকৃত হয়েছিলাম তখন। তো এই নাটকে আহ, আমাকে দেওয়া হয় ভন্ডর ক্যারেক্টার, যেটা ওটা কি আমাকে আমাকে নির্বাচিত করেন আমার নীলু ভাই স্যার। আহ, আমি জানি না বিশেষ করে কেন উনি আমাকে নির্বাচিত করলেন ওইখানে। আর পরে উনি যখন জানতে পারেন যে আমার কিছু কিছু গান গাওয়ার অভ্যাস আছে, কবি নজরুলের গান করতাম আমি, তো উনি আমার চরিত্রের মধ্যে অনেকগুলো গান ঢুকিয়ে দিলেন, গজল সঙ্গীত। কবি নজরুলের যে গজল গুলা ছিল, ওই কিছু কিছু গজল উনি গান নাটকের মধ্যে ঢুকিয়ে দিলেন যে আমি যাতে মনে গাইতে আছে পারি। কোনোটা? হ্যাঁ, তখন আমার নয়নে নয়ন রাখি, পান করিতে চাও কোন অমিয়, আমার নয়নে নয়ন রাখি। এরকম অনেকগুলা অনেকগুলা গান, ছোট ছোট শুধু অংশ বিশেষ 2 লাইন 4 লাইন করে আমাকে গাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল নাটকে। আমারও বেশ স্বাচ্ছন্দ্য ছিল, যেহেতু কবি নজরুলের গান, আর বিশেষ করে আমি আসলে কবি নজরুলের গানই পছন্দ করি। আমি ছোটবেলা থেকে কবি নজরুলের গানই, উনার গানই শিখেছি বেশি। তো আমার আরেকটা সমস্যা ছিল যে আমি পুরো গান পুরোপুরি মুখস্থ করতাম না। আমি গানের সুরটা শুনতাম, ওই সুর দিয়েই আমি কথা নিজে নিজে বানিয়ে গান করতাম। সেটা আমার আর একটা বদ অভ্যাস ছিল। তো এই অভ্যাসটা এখনো যায়নি। ওই কিছুদিন আগেও আমাকে লিটন বলতেছে যে তুমি দেখি একটা পুরো গান একটা করো তো দেখি। তো সেটা এখন আমার হাসি পায় এটা। তো ইদানিং অবশ্য কিছু কিছু অনুষ্ঠানে আমি গান করছি, এবং সেই গানের অনুষ্ঠানগুলোর কারণে কিছু গান আমার মুখস্থ হয়ে গেছে। কিছু কিছু গান এখন আমি হারমোনিয়ামে তুলেছি। আমি জানি না কি তুমি কিছু 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 অনুষ্ঠান দেখেছো কিনা, ইতিমধ্যে আমরা অনলাইন টিভির মাধ্যমে কিছু কিছু প্রোগ্রামে আমি গান গাওয়া শুরু করেছি। তো যাই হোক, ওই ভণ্ড নাটকেও গান গাওয়ার সুযোগ পেলাম। আর আরেকটা আমাদের অ্যাচিভমেন্ট ছিল যে ভণ্ড নাটকের মাধ্যমে আমরা মহিলা সমিতি মঞ্চে আমরা 3টা শো করার সৌভাগ্য হয়েছিল আমাদের। এটা আমাদের সিলেটের নাট্যকর্মীদের একটা বড় ধরনের পাওয়া আমি বলবো। আহ এই জন্য আমরা নীলু স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। উনি অ্যারেঞ্জমেন্টটা করেছিলেন। আর আর তখন আর আ- আমার মনে হয় ঢাকার দর্শকরা আমাদের নাটকটাকে ভালোভাবে নিয়েছিল। হ্যাঁ, আমার যদ্দূর মনে পড়ে যেটা, মফস্বল থেকে তখন ওই আরেকটা নাটক গিয়েছিল, তখন এই নীলু স্যারের আরেকটা নাটক, উনি আরেক কর্মশালা ভিত্তিক আরেকটা প্রোডাকশন উনি করেছিলেন চিটাগাঙ্গের। ওটাও একটা বিশাল ক্যানভাসের নাটক ছিল। সো ওই নাটকটাও আমি দেখেছিলাম, পুরো নাটকটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল, আর আমাদের নাটকটাও গেল ওইখানে। তো বেশ একটা সুখকর একটা স্মৃতি, ভণ্ড নাটকের স্মৃতি আমাদের জন্য, আমরা যারা ওই কর্মশালার সাথে কাজ করেছি। হ্যাঁ। ও- অন্তত আমার দেখা হুম হুম ভণ্ড হচ্ছে সিলেটের বেস্ট নাটক, বেস্ট প্রযোজনা, অন্তত আমার দেখা দেখা এটা। এবং এই নাটকে আপনার সাথে কে কে কাজ করেছিল আপনার মনে আছে, বা কিভাবে কোন প্রসেসে আপনারা কাজ করতেন? আমার যদ্দূর মনে পড়ে আপনারা প্রতিদিন অলমোস্ট 14 থেকে 15 ঘন্টা, কখনো কখনো আরো বেশি সময় মহড়া করতেন। হুম হুম। হ্যাঁ, নাটকের যখন পুরো কাজ শুরু হয়ে গেল তখন মহড়া, আমাদের লম্বা মহড়া দিত। এর আগে তো আমাদের আবার ওই বিভিন্ন স্টেজের কাজগুলা, মেকআপের কাজগুলো, বিভিন্ন কাজ নিয়ে আমাদেরকে কাজ শেখানো হতো। একটা নাটকের সাথে সংশ্লিষ্ট যে যে কাজগুলো আছে সেই সেই কাজগুলো আমাদেরকে শেখানো হতো। তো এগুলো করতে করতে আমাদের অনেক সময় চলে যেত। আর পরে যখন নাটকের পুরোদমে নাটকের কাজটা শুরু হয়ে গেল, তখন শুধু রিহার্সেলই করতাম আমরা। আর দীর্ঘ সময় আমাদেরকে রিহার্সেল করতে হতো, দীর্ঘ সময় আমাদেরকে রিহার্সেল করতে হতো। আর স্যার তো উনি কমিটেড এবং আহ, খুব রাগী লোক ছিলেন। কামালউদ্দিন নীলু স্যার, যারা ওনার সাথে কাজ করেন নাই তারা ওনার সম্পর্কে জানতে পারবেন না। আমরা যারা কাজ করেছি আমরা জানতাম উনি কতটুকু রাগী ছিলেন।
তো যার দরুন সবাই একটা অ্যালার্ট থাকতো রিহার্সেলের সময়, শুধুই রিহার্সেল, এর বাইরে আমরা আর কিছু না। হ্যাঁ, এর বাইরে আর কোনো কথাবার্তা বলা বা অন্য কোনো কিছুর সাথে অন্যদিকে মনোযোগ দেওয়ার এই ধরনের কোনো সুযোগ কারো তখন ছিল না। আর উনি বকাঝকা দিতেন সবাইকে। আমাদের এক বন্ধু ছিল, আমি নাম বলবো না, সাংবাদিক ছিল, বলতেছেন তুমি মিয়া একটা ভুয়া সাংবাদিক। তো এইভাবে উনি আক্রমণ করতেন, কথা বলে বলে ফেলতেন যাকে যেটা বলার। আল্লাহর কি রহমত, আমাকে উনি কখনো কোনো কিছু বলেন নাই, রিহার্সেলের সময় বলেন নাই। বাসায় গেলে আমাকে, যেহেতু আমাদের বাসায় থাকতেন, তো রাত্রে কথা বলতেন, স্ক্রিপ্ট নিয়ে লিখছেন, আমাকে দেখাতেন, কথাবার্তা হতো, আমাকে বলতেন যে মিঠু সাহেব এদিকে আসেন, আমাকে নাম ধরে ডাকতেন। আমি জানি না কেন, আমি তো বয়সে ওনার অনেক ছোট ছিলাম, হয়তো সম্মিলিত একজন কর্মকর্তা হিসাবে হয়তো উনি আমাকে সেই সম্মানটা দিয়েছেন, হয়তো, আমি ঠিক জানি না উনি কেন দিয়েছেন। তো আমাকে মিঠু সাহেব বলে সবসময় সম্বোধন করতেন উনি। তো উনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। উনার মাধ্যমে আমরা অনেক কিছু শেখার সুযোগ হয়েছিল। আর আমার সাথে আমার কাজ নাম করার জন্য মালিক আক্তার ছিল, ভালো অভিনয় করেছে, সে খুবই ভালো অভিনয় করেছে, মালিক আক্তার। তারপরে মুক্তা ছিল, মুক্তা খুবই ভালো অভিনয় করেছে। ঝুনু পাল, সে বর্তমানে জার্মানিতে আছে। হ্যাঁ, লিটন ছিল, আমিনুল ইসলাম লিটন। তারপরে রাকেশ ছিল, নঙ্কু ছিল, আহ আর পরে ছিল রুনা আপা আরেকজন ছিল, রুনা রুনা আপা ছিল মেডিকেলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, রুনা দুল- দুল- মেডিকেলের রুনা ছিল, হ্যাঁ, হ্যাঁ, দুলু ছিল, দুলু দুলুদা ছিল, ছিল, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বাবুল ভাই ছিল। বাবুল ছিল, হ্যাঁ। ধন্যবাদ, আস্তে আস্তে সবার নাম মনে করিয়ে দিচ্ছ তুমি। আহ, আর রাকেশ নঙ্কুর আর চারজন ছিলেন, ওই যে আরেকজন ছিলেন, এই যে বর্তমান যে প্রিয়জ্যোতি প্রেস বাবু। ক্লাবের প্রিয়জ্যোতি বাবু, আর বর্তমান ওই যে সভাপতি, প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির। উনি আহ, সাবেক সভাপতি, ইকরামুল সাবেক কবির উনি সভাপতি না, ছিলেন। আচ্ছা এখন না, ঠিক আছে, সরি, আমি জানি না, একসময় জানতাম যে সে প্রেস ক্লাবের সভাপতি। আমি সর্বদা, আমি সম্ভবত সাবেক হয়ে গেছেন উনি, আমি ঠিক আচ্ছা শিওর না, আচ্ছা আচ্ছা সম্ভবত সাবেক। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, এই সবাইকে নিয়ে আমরা কাজ করলাম আর কি। প্রিয়জ্যোতি বাবু ছিল, বাবুল ছিল। আর ওই প্রোডাকশনের মাধ্যমে আমাদের পিঙ্কু পিঙ্কুদাও ছিল। না, পিঙ্কু ছিল না তখন, আমি জানি না। ছিল না, না। পিঙ্কু ছিল না। নঙ্কু ছিল, হ্যাঁ, নঙ্কু ছিল, রাকেশ ছিল। ওরা চারজন ছিল, আরেকজন কে ছিল ওরা, ওরা ওরা চারজন ছিল, ওরা চারজন ছিল নিশ্চিত। হুম হুম, আমি একজন। তিনজনের কথা মনে হচ্ছে, আরেকজন যে কে ছিল, কেউ যদি দর্শক আমাদেরকে একটু মনে করিয়ে দেন। জি জি। আর বাকি যারা, তো মুক্তা ছিল সেখানে, সেও খুব ভালো অভিনয় করেছিল, মুক্তা যথেষ্ট সুনাম অর্জন করেছিল এই নাটকের মাধ্যমে। পরে মালিক আক্তার, সেও খুব ভালো অভিনয় করেছিল, অনেক ভালো অভিনয় করেছে সেখানে সে। এর মাধ্যমে হলো কি, এই যে বাবুল বলো, দুলু বলো, এদের সাথে আমাদের খুব একটা ভালো, ও ইয়ে ছিল, শিমুল ছিল, আর একটা মেয়ে শিমুল। হ্যাঁ, শিমুল আহ, শিমুল শিমুল। হ্যাঁ হ্যাঁ, সে ডান দিকের শিমুল ছিল, হ্যাঁ হ্যাঁ। হুম, হুম, হুম। আরেকটা ছেলে কে ছিল, আমি মনে করতে পারছি না। আর আমাদের প্রোডাকশন ইয়ে ছিল, আমাদের সেগুপ্তা আপা ছিলেন, উনি অবশ্য অভিনয় করেন নাই, কিন্তু আমাদের এই টোটাল কচি ভাই টোটাল ছিলেন প্রোডাকশন ইনচার্জ। কোচি, হ্যাঁ, প্রোডাকশন ইনচার্জ ছিল, মেডিকেলের প্রতিবেশীর কচি ভাই, কোচি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সে অবশ্য অভিনয় করে নাই, হ্যাঁ। তো কোচির সাথে কচি আমার ভাই খুব ভালো ছিলেন। সম্পর্ক ছিল, কোচির সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমার সাথে যোগাযোগ আছে এখন, উনি খুব ঘনিষ্ঠ আচ্ছা, ও যোগাযোগ কি আছে। ঢাকায়? ঢাকায়। ঢাকায়, আচ্ছা, তার কোনো এক ছবিগুলো। সময় আমি অনুষ্ঠানের পরে, কোনো এক সময় আমি তোমার কাছ থেকে তার নাম্বারটা নিয়ে নেব, তার সাথে যোগাযোগ করব। হ্যাঁ, জি 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 জি। সে ওই যে যখন মেডিকেলে ছিল তখন কিন্তু ওরা ওই প্রতিবেশীর অনেকেই আমার বাসায় আসতো, ওরা গ্রুপ করে। আর একটা মেয়ে ছিল ফারিয়াল, ওদের গ্রুপে কাজ করতো ফারিয়াল। ফারিয়াল, হ্যাঁ, কোচি, ওরা মিলে 4-5 জন মিলে আমার বাসায় সবসময় প্রায় আসতো। আইসে বলতো মিঠু ভাই আজকে এটা খাইবো, এটা খাইবো, আমাদেরকে খাওয়ান। আমি আবার রান্না করতাম, ছোটবেলা থেকে আমার অভ্যাস ছিল, রান্না করার অভ্যাস ছিল, তো আমি রান্না করে ওদেরকে খাওয়াতাম। আর যে তুমি যে জিনিসটা বললা যে আমাদের বাসায় একটা ইতিহাস, হ্যাঁ, এটার আরো কারণ হলো কি, যে 1989-এ কিন্তু আমাদের মা আমাদেরকে ছেড়ে চলে যান। আর এরপর থেকে আমরা বাসায় কিন্তু আমরা 3 ভাই আর আমার বাবা, তো আর কোনো মহিলার উপস্থিতি ছিল না আমার বাসায়। যার দরুন অনেকের আসার এখানে সুযোগ হয়ে গেল, মানে আর সংকোচে আমাদের, মানে আর কোনো কারো কোনো সংকোচন ছিল না যে বাসায় আর কেউ আছেন, বা একজন মহিলা মানুষ আছেন। এটা আমাদের দ্বারা আমরা যেটা মেনটেন করি সাধারণত, একটু কারণ বাসায় মহিলা থাকলে সেইভাবে আমরা আনাগোনাটা করতে একটু সংকোচতা ফিল করি না।
তো যেহেতু আমাদের বাসার সেই অসুবিধাটা ছিল না, তো সবাই ফ্রিলি আসা যাওয়া করতে পারতেন। আর 90-এর আন্দোলনের সময় কিন্তু আমরা অনেক সময় কাটিয়েছি আমাদের বাসায়, অনেক বড় বড় গ্রুপ নিয়ে আমরা ওইখানে যেতাম, পরবর্তী কর্মসূচি সারাদিন মিছিল টিছিল করে ক্লান্ত হয়ে যেতাম, দুপুরে দুপুরে যেতাম, মাঝে মাঝে ওইখানে খিচুড়ি রান্না হতো বাসায়। আমাদের কাজের বুয়া ছিল, তো বুয়া আমাদের জন্য খিচুড়ি পাকাতো, আমরা অনেকে খিচুড়ি খাইতাম ওইখানে। ওইখান থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি আমরা কি করব না করবো এগুলো ঠিক করতাম। তো হ্যাঁ, তুমি যেটা বলছো আমাদের বাসারও অনেক ভূমিকা আছে এখানে সিলেটের নাট্য আন্দোলনে। না, মিঠু ভাই যেটা বললেন আপনি যে নারীরা ছিলেন না দেখে সবাই স্বাচ্ছন্দ্য বোধে যেত, আবার এটাও তো ঠিক, এই পুরুষদের এই ঘরে নারীরা গিয়েও স্বাচ্ছন্দ্যে থেকেছেন আপনার হ্যাঁ, হ্যাঁ, ঘরে, হ্যাঁ, দুইটাই এটা হয়েছে। তো এটাও ঠিক। আমি তো তো এটাকে ইশরাত এইভাবে দেখছি। ইশরাত হ্যাঁ, হ্যাঁ, জি, ইশরাত নিশাত সে প্রায় 2 মাস আমাদের বাসায় ছিল আমার মনে হয়, 2 মাস। এই এবং এই আন্দোলনের সময়, 90-এর আন্দোলনের সময় আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাকে আমরা স্মরণ করছি, সেও আমাদেরকে ছেড়ে চলে গেল, অল্প বয়সে চলে গেল। আমার কি লিটনেরও অনেক জুনিয়র, যদিও সে অনেক সম্মানের অধিকারী ছিল, তাকে রেসপেক্ট করতো সবাই। একজন ভালো নির্দেশনার কাজ করতো এবং ভেরি কমিটেড। মেয়েদের মধ্যে এমন কমিটেড খুব কম পাওয়া যায় জুবেল, বুঝছো? জি, মানে জি, ইশরাত নিশাতের সাথে যারা কাজ করে নাই তারা ইশরাত নিশাত সম্পর্কে জানতে পারবে না। আমার জানার সৌভাগ্য হয়েছিল, যেহেতু সে আমাদের বাসায় থাকতো। আর একটা জিনিস ছিল যে আমরা যখন ইউকে, আরেকটা কথা বলে ফেলি এখন, প্রসঙ্গক্রমে চলে আসলো নিশাতের কথা। আমরা তো বছর কয়েক আগে আমরা এখানে ইংল্যান্ডও থিয়েটার বাংলা ইউকে নামে নতুন একটা সংগঠন করি। ওই বাবুল, দুলু, মানে যারা যারা আমরা ওইখানে কাজ করতাম সিলেটে, তারেক, হ্যাঁ, শোয়েব আদমজি, আমাদের সমসাময়িক যারা ছিল যাদেরকে আমরা চিনতাম, প্রিয়জ্যোতি বাবু, তারপরে সাকলায়েন, হ্যাঁ, তো অনেককে নিয়ে আমরা এখানে থিয়েটার বাংলা ইউকে গঠন করেছি। আর থিয়েটার বাংলা ইউকের যখন আমরা প্রথম নাটকটা মঞ্চস্থ করি, যে হাসন রাজা, ওটার নির্দেশনার দায়িত্বে ছিলেন কিন্তু ইশরাত নিশাত। উনি ইংল্যান্ডে এসেছিলেন, এসে এই নাটকটাকে আমাদেরকে সাংঘাতিকভাবে সহযোগিতা করেন নাটকটি মঞ্চস্থ করার জন্য। সেজন্য থিয়েটার বাংলা ইউকের পক্ষ থেকেও আমি ওনাকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার প্রতি। এই নাটকে ইশরাত নিশাতকে সহযোগিতা করার জন্য সাথে আমিরুল ইসলাম বাবুও তো গিয়েছিলেন ইংল্যান্ডে। হ্যাঁ, বাবু গেছিলেন। সেটা আর একটু মজার ব্যাপার। মজার কি করে, সে মাত্র হজ করে এসেছে, হজের 2 দিন পরেই সে ভিসার জন্য অ্যাপ্লাই করে। হ্যাঁ, তো আমাদের সবকিছু ঠিকঠাক ছিল, অ্যারেঞ্জ করা ছিল। আমি নিশাতের ভিসার ব্যাপারে আমি অ্যারেঞ্জ করে রেখেছিলাম। তো যাক, আমরাও লাকি ছিলাম যে তৎকালীন সময় কিন্তু ভিসা খুব দিত না। বর্তমান আহ, ব্রিটিশ সরকার, তৎকালীন ব্রিটিশ সরকার, ওরা ভিসার ব্যাপারে খুব কড়াকড়ি আরোপ করেছিল, সাধারণত ভিজিট ভিসাটা দিতে চাইতো না। তো আমরা খুবই লাকি ছিলাম। আমি সব প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছিলাম, আমার এখানকার এমপি ওর সাপোর্টিং লেটার এবং সব, মানে যতটুকু প্রয়োজন নিশাত আমাকে যেটুকু বলেছে আমি চেষ্টা করেছি সমস্ত সাপোর্টিং পেপার গুলা ওকে দেওয়ার জন্য। তো আমাদেরও ভাগ্য ভালো ছিল যে আমরা ওকে পেয়েছিলাম, আর নাটকটা আমরা মঞ্চস্থ করার সৌভাগ্য হয়। মিঠু ভাই, আমরা এক জি, ঘন্টা 18 মিনিট কথা বললাম। হ্যাঁ, হ্যাঁ, যদি বলো। আপনার যদি আপনার কিছু যোগ করার থাকে যোগ করবেন, না হলে আমি আলাদা একটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আহ শ্রদ্ধেয় নুরুল ইসলাম চৌধুরী, আচ্ছা, আমার প্রয়াত ওনার বাবা। বিষয়ে। উনি উনি আপনার বাবা হিসাবে উনাকে মূল্যায়ন কথা বলবেন, এবং হুম। সিলেটের সংস্কৃতি অঙ্গনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মানুষ উনি ছিলেন। রাধারমণ নিয়ে ওনার অনেক কাজ ছিল, এবং সিলেটে এমন কোন নাটক নাই, নাটকের এমন কোন শো নাই যেটা নুরুল ইসলাম চৌধুরী দেখেন নাই। একটা নির্দিষ্ট আসনে উনি বসতেন। তো আমি যদি নাট্যাঙ্গনে আপনার স্মৃতিচারণ কিছু আর যদি যোগ করতে চান আপনি, এবং আপনার নুরুল ইসলাম চৌধুরী সাহেবকে নিয়ে কথা বলার পরে আমরা চলে যাব ধর্ষণ বিরোধী নাটক দেখতে। ছোট্ট নাটক দেখে আমরা আজকের মতো আমাদের আয়োজন শেষ করব। যদি আপনার সিলেটের নাট্যাঙ্গন নিয়ে, সিলেটের সংস্কৃতি চর্চা নিয়ে যদি আপনার কোনো স্মৃতিচারণ না থাকে আর, বা আজকের মতো যদি আপনি না করতে চান, সেক্ষেত্রে আমি চলে যাব নুরুল ইসলাম চৌধুরীর বিষয়ে। হ্যাঁ, আরেকটা বিষয় আমাকে উল্লেখ করতে হবে, আমার মনে হয় উল্লেখ করার দরকার, যে আমার বলবো যে আমার একটা ব্যক্তিগত এবং একটা সম্মিলিত নাট্য পরিষদের একটা অ্যাচিভমেন্ট ছিল, যে প্রয়াত জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমাম, যখন উনি ইন্তেকাল করেন,
খবরটা যখন চলে আসে তখন আমরা কিন্তু সিলেটের ডাকে অবস্থান করছিলাম, তখন রাত্রি 10টার সময় দেখি, 10টা সাড়ে 10টার দিকেই মেসেজটা আছে যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রে উনার দেহাবসান হয়েছে। তো তো আমার সুযোগ হয়, প্রথমে আমি ওনার প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং শোক, সম্মিলিত নাট্য পরিষদের প্রতি আমরা পক্ষ থেকে শোক প্রকাশ করি দৈনিক ডাকের মাধ্যমে, সিলেট সিলেট ডাকের মাধ্যমে। পরে আমরা উদ্যোগ নেই যে ওনার জন্য একটা শোক সভা করব। তো এই শোক সভাটা আহ, তখন কিন্তু পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। মৌলবাদীদের উত্থান ছিল তখন, সাংঘাতিকভাবে ছিল উত্থান, বুঝছো। এবং কোনো অবস্থাতেই মানে মনে হচ্ছিল যে আমরা অনুষ্ঠানটা করতে পারবো না, এইরকম একটা পরিস্থিতি তখন বাংলাদেশে বিরাজমান ছিল, সিলেট সহ। আর সিলেটও তো আর বেশি ছিল। তো আমি দাদাকে বললাম, তো আমাদের প্রয়াত প্রধান পরিচালক শ্রী হেমচন্দ্র ভট্টাচার্য মহাশয়, ওনাকে বললাম যে দাদা এই কাজটা করতে হবে আমাদেরকে। তো ওনার তো তখন বয়স হয়ে গিয়েছে না, মরালি সেভাবে উনি সাপোর্ট পাচ্ছেন না। আমি বললাম না দাদা, এখানে করতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কম্প্রোমাইজ নাই। এরপরে উনাকে নিয়ে আমি গেলাম আমাদের তৎকালীন এসপি সাহেব যিনি ছিলেন, সম্ভবত উনার নাম বজলুর রহমান, বজলুর রশিদ, এই ধরনের কিছু। উনি একজন খুব প্রগতিশীল লোক ছিলেন, উনি খুব প্রগতিশীল লোক ছিলেন। এক সময় যখন সিলেট ওমেন্স কলেজে বৈশাখের অনুষ্ঠানগুলো হতো, আমার মনে হয় আহ, রানাদার রানাদার স্কুল থেকে তখন এটা উনারা করতেন। তো সেই সময় আমি একদিন ওনাকে দেখেছি, ওনাকে ওই অনুষ্ঠানে উনি এবং ওনার স্ত্রী অবস্থান, তার মানে উনি খুব একজন প্রগতিশীল লোক ছিলেন। কিন্তু যখন আমি অনুষ্ঠানটা করার জন্য, উনার পারমিশনের জন্য, উনার সহযোগিতার জন্য গেলাম, উনি খুব ঘাবড়ে গেলেন, খুব ঘাবড়ে গেলেন। মানে উনি চাচ্ছিলেন যে অনুষ্ঠানটা যেন আমরা না করি। আমাকে অনেকবার উনি অনুরোধ করেছেন, অনেকবার আমাকে চেষ্টা করেছেন, আমাকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন এই অনুষ্ঠানটা যাতে না করি। হ্যাঁ, কিন্তু উনি আমাকে নিবৃত্ত করতে পারেন না। আমি কমিটেড ছিলাম যে ওই অনুষ্ঠানটা করব, এবং পরিশেষে উনি পারমিশন দিতে উনি বাধ্য হন। হ্যাঁ, যে আমাদের এই আগ্রহ দেখে, এবং যখনই কোনোভাবেই আমাদেরকে নিবৃত্ত করতে পারছিলেন না, যখনই বুঝতে পারলেন যে না এরা নাছোড়বান্দারা এটা করবে, আমি তো উনি আমাকে এবং বাবুলদা, আমরা ছিলাম দুজনই, পারমিশন দিলেন যে অনুষ্ঠানটা করার জন্য। এই অনুষ্ঠানটা আমরা করতে পেরেছিলাম। শহীদ এটা শহীদ আমরা এই অনুষ্ঠানটা শহীদ মিনারে করেছিলাম আমরা। শহীদ মিনারে করেছিলাম, হ্যাঁ যে শহীদ শহীদ মিনারে শহীদ করেছিলাম। শহীদ মিনার করেছিলাম। আর কিছুদিন পরে, কয়দিন পরে আবার আমাদের ওই বাবরুল হোসেন বাবুল ভাই, উনিও উনার একটা সংগঠন ছিল জাগো সিলেট বলে বোধহয়, ওই ওই ব্যানারে উনি সংক্ষিপ্তভাবে একটা অনুষ্ঠান করেন উনার স্মরণে, কবি জানার ইমাম স্মরণে। তো এবং যাই হোক, এই অনুষ্ঠানটা হয়েছিল আপনার যখন হলো, এবং আমরা অনেক রিস্ক নিয়ে কিন্তু গিয়েছিলাম, হ্যাঁ, ঝুঁকি নিয়ে আমরা শহীদ মিনারে গিয়েছিলাম, প্রোগ্রামটা করেছিলাম। হুম। জি। এটাতে আমার একটা একটা বিরাট মনের একটা সফলতা আমি মনে করি, আমার একটা, আমি গর্ববোধ করি। আমি একজন নাট্যকর্মী হিসাবে আমি অনুষ্ঠানটা করতে পেরেছিলাম, আমি এখন ওইটা গর্ববোধ করি। বাবুল আহমদ লিখেছেন, মিঠু ভাই, আপনি সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি থাকাকালে দুইবারই আমি আপনার সাথে কাজ করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ বাবুল, ধন্যবাদ স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আজকে আমি কিন্তু অনেকের নাম আমি আজকে বলছি না, বা অনেকের নাম, অনেকে বিচ্ছিন্নভাবে নাম চলে আসতেছে, এই জন্য বিচ্ছিন্নভাবে অনেক কথাবার্তা আমরা বলতেছি, ধারাবাহিকভাবে কিছু বলতেছি না। তো আসলে ওই সময় আহ, আমাদের সাথে কমিটিতে কারা কারা কাজ করেছিলেন সবার পূর্ণাঙ্গ নাম অবশ্য আমি কখনো বলি নাই, বা আমাকে সেভাবে জুয়েল জিজ্ঞাসা করে নাই, আর আমারও বলা হয় নাই। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি, কেউ অন্যভাবে কোনো কিছু নিবেন না প্লিজ। হ্যাঁ, তো নাট্যালোকের, হ্যাঁ, বাবুল ভাই, বাবুল আহমেদ, উনিও ছিলেন আমাদের কমিটিতে। আপনার নুরুল চৌধুরী সম্পর্কে আপনি কিছু বলবেন? বাবা, সবচেয়ে বড় জিনিস হলো বাবা খুব উদার মনা একজন মানুষ ছিলেন। আমাদের আব্বা, আমরা গর্ববোধ করি। হ্যাঁ, আমাদের বাবা অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন এবং সৎ মানুষ, প্রথম দিনে সে একজন সৎ মানুষ। উনি কাস্টমার এক্সাইজে কাজ করতেন, কিন্তু আমাদের যতটুকু বিশ্বাস, আমাদের যতটুকু জানি আমরা তিন ভাই, যে আমাদের বাবাকে কোনোদিন ওই যে দুর্নীতির কখনো আশ্রয় গ্রহণ করেন নাই ওনার জীবনেও না। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে, উনি আরেকটা জিনিস অপছন্দ করতেন, যে কোনো কার কাছ থেকে বাকিতে পয়সা নেওয়া, ধার নেওয়া, কিংবা কোনো দোকানে গিয়ে বাকি খাওয়া,
এটা আমার জন্মের পর থেকে যখন থেকে আমার মানে বুঝি আমি সবকিছু, আমি কখনো দেখি নাই যে আমার বাবা কোনো কারোর কাছ থেকে 1 টাকা কর্জ নিয়েছেন কিংবা কোনো দোকান থেকে কোনোদিন বাকি খেয়েছেন। অথচ ওনার সীমিত আয় ছিল, ওই সীমিত আয়ের মাধ্যমে ওনার সংসার পরিচালনা করতেন। খুব ভালো মানুষ ছিলেন, খুব সৎ মানুষ ছিলেন, এবং একজন খুব সংস্কৃতি মনার লোক ছিলেন। তা আরেকটা জিনিস তোমরা যেটা জানো না হয়তো, আমি এটা এটা অ্যাড করতে চাই, তোমার মাধ্যমে এই অনুষ্ঠানে অ্যাড করতে চাই যে আমি তোমাকে বলেছিলাম এক সময় যে আমরা 68-69-এ তখন মাধবপুর চা বাগানে আবার ফেরত যাই। তখন হতো কি, পাকিস্তান পিরিয়ডে আমরা দেখেছি যে দুর্গাপূজা যখন হতো তখন চার বাগানগুলোতে কিন্তু ওই অনেক জায়গাতে তোমার যাত্রাপালা হতো, যাত্রাপালা হতো। আর আব্বা কি করতেন, ওই বিভিন্ন যাত্রাপালাদের সাথে উনি ইয়ে করে যোগাযোগ করে বাগানগুলোতে যাত্রা নিয়ে আসতেন দুর্গাপূজার সময়। তো আব্বার আন্ডারে যেহেতু 4-5টা বাগান ছিল, তখন 2-3টা বাগানে অ্যাটলিস্ট তখন একই 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 সাথে যাত্রা হচ্ছে। তো আমরা কি করতাম, এই যে গাড়ি নিয়ে এই এই যাত্রার কিছু অংশ, ওই যাত্রার কিছু অংশ, এইভাবে একই রাত্রের মধ্যে 2টা-3টা জায়গায় আমরা ঘুরতাম, মানে পুরো পূর্ণাঙ্গভাবে দেখা। আর তখন থেকে কিন্তু এই যাত্রা দেখার মাধ্যমে কিন্তু যাত্রা শিল্পের প্রতি কিন্তু আমার একটা খুব দুর্বলতা চলে আসে। এখনো আমি মনে মনে ভাবি, আহা, এই ইংল্যান্ডে বসে যদি একটা যাত্রাপালা করতে পারতাম, হয়তো কোনো একদিন করে ফেলবো জুয়েল, হয়তো কোনো একদিন শুনবে যে। আপনার কি মনে আছে মিঠু ভাই, 2008 সালে আমরা লন্ডনে আপনার ঘরে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম সিলেটের যাত্রা করবো? এটা কি আপনার মনে আছে? এবং আপনি আমাকে বলেছিলেন সিলেটে করলে আপনি আসবেন, অভিনয় করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওই 2008-এ আপনার ঘরে। এখনো এখনো আমি যাত্রার স্বপ্ন দেখি, কারণ এই শিল্পটা আমাকে খুব বেশি টানে। ওই যে ছোটবেলায় দেখেছিলাম, হ্যাঁ, যদিও পরবর্তীকালে অনেক সময় অনেক অনেক ব্যবসায়ী লোক এই মাধ্যমটাকে অন্যভাবে নিয়ে গিয়েছেন, হ্যাঁ, কিন্তু যাত্রার আবেদন এটা আমাদের মৌলিক মৌলিক জিনিস, বুঝছো, নাটকের আগে যাত্রার জন্ম, হ্যাঁ, সে আমাদের মৌলিক কৃষ্টি, আমাদের মৌলিক সংস্কৃতি। যাত্রাটাকে বাদ দিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত যাত্রা শিল্পটা এখন আর সেভাবে নিয়মিত কাজ করতেছে না। আর করলেও এটা অনেক ব্যবসায়ীদের হাতে পড়ে এই শিল্পটা অনেকটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মিঠু ভাই, আমরা জি, প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 28 মিনিট হয়ে গেছে। আমরা এখন আজকের মতো শেষের দিকে যাব। হ্যাঁ হ্যাঁ। এটা অনুরোধ ছিল, আপনার কোনো গান, আপনি একটা গান করবেন, তারপর আমরা ওই নাটকে চলে যাব, আমাদের একটা 10 মিনিটের না প্রোডাকশন। আমরা বরং নাটক দেখি, আজকে তো আর গানের প্রিপারেশন আসলে আমি ঠিক নিয়ে আছে। আসি নাই। আপনি যেভাবে বলেন, আমাদের ধর্ষণ বিরোধী নাটক যেটা দর্পণ থিয়েটারের, এটা আমরা হুম, জানুয়ারি মাসে 20 তারিখে পিঠা উৎসবে করেছিলাম, জাতীয় পিঠা উৎসবে। আজকে আমাদের মনে হচ্ছে যে এটা আমাদের খুবই প্রাসঙ্গিক, এই নাটকটা আজকের বাস্তবতায় করা। এই জন্য অবশ্যই। এই আজকে আজকে আমরা এই নাটকটা করছি এবং নাটক সবাইকে দেখাচ্ছি আমরা। এবং আশা করি এই নাটক দেখার পরে আপনার সাথে হয়তো আমরা মিনিট দিয়ে কথা বলে আমাদের আজকের মতো শেষ করবো। আমরা আমরা চলে যাচ্ছি আমাদের সেই প্রোডাকশনে।
Live.
ঘটনা ঘটছে প্রতিদিন, বাড়ছে প্রতিক্ষণে। পর্দার নামে, পেশার নামে, ধর্মের নামে, শিক্ষার নামে, প্রেম, বন্ধুত্ব আর ক্ষমতার নামে সমাজের কুৎসিত লালসার প্রকাশ্য রূপ হয়ে অক্ষম পুরুষের মানসিক বিকৃতি, ধর্ষণের শিকার হচ্ছে তরুণী, বৃদ্ধা, কোলের শিশু। আর আমরা মরুভূমির উটের মতো চোখ বন্ধ করে ভাবছি, যাক বাবা, বেঁচে গেল, ঝড় তো আমার উপর দিয়ে গেল না। কিন্তু আসলে কি তাই? যে দেখুন তো, ক্ষত বিক্ষত নিথর শিশুটি কি আপনার কাঁধে চড়ে খেলা করেনি? আপনি কি কখনোই তার কপালে পরিয়ে দেননি জোছনা মাখা চাঁদ? যে নারীর উলঙ্গ মৃতদেহ দুলছে হাওয়ায়, সে কি আপনার বোন কিংবা প্রেয়সী নয়? কখনোই কি তার সাথে বাদাম কিংবা মায়ের বুকের দুধ ভাগ করেননি? যে বৃদ্ধা আজ ধর্ষিতা হয়, তাকে দেখে কি ৭১-এর বীরাঙ্গনা জননীর কথা মনে পড়ে না? পড়ুক কিংবা না পড়ুক, মায়ের বুকের দুধ ভাগ করে পান করুন কিংবা না করুন, শিশুর কপালে জোছনা মাখা চাঁদ পরিয়ে দিন কিংবা না দিন, তাকিয়ে দেখুন ধর্ষিতার বুকের রক্তের সমুদ্রে আজ অগ্নিফুলকির বান, বিদীর্ণ চিৎকারে আকাশ ভেঙে ঝরছে আগুন মুখা বৃষ্টি। আর সেই আগুনের পরশমণির ছোঁয়ায় জাগছে মানুষ নতুন দিনের আশায়, যেখানে নারী কিংবা পুরুষ নয়, বসবাস হবে মানুষের মানুষের। মিঠু ভাই, হ্যাঁ শুনছি জুয়েল। হ্যাঁ, খুবই খুবই সময়োপযোগী একটা নাটক। হ্যাঁ, আর ওই একটা কথা যেটা ভাল লাগলো বক্তব্যের মধ্যে আসে, যে যে ঝড়টা তো আমার উপর দিয়ে যায়নি না। তো এই যে একটা বিষয় আমাদের মধ্যে কাজ করে, যে আমি তো বেঁচে গেছি। তো এই এই জিনিসটাই কিন্তু আমাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছে জুয়েল। আমাদের সমাজের দ্বারা আমরা নিজেদেরকে ভালো বলে দাবি করি। হ্যাঁ, অন্যের অন্যের যখন অসহায়ত্ব দেখে নিজেরা যখন নিজেদেরকে ঝাঁপ দিতে পারি না ওদের সাথে, হ্যাঁ, তখনই যে সন্ত্রাসগুলা, বিভিন্ন অন্যায়গুলা সমাজে আস্তে 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 দানা বাঁধতে থাকে, এবং এক এক সময় দেখা যায় কি এগুলা আহ, আহ, তোমার অনেক অনেক বড় আকার ধারণ করে, যেটা তখন আর প্রতিকার করার আর তখন আর সুযোগ থাকে না। ছোট ছোট প্রতিকার ঘটনাগুলোকে যদি আমরা প্রথমেই নিজেদেরকে নির্মূল করতে পারতাম, তখন কিন্তু বড় বড় ঘটনাগুলো আর ঘটতে পারে না। কিন্তু আমরা কি হই, আমরা সমাজের অনেকেই তামসা দেখাতে ব্যস্ত হয়ে যায়, বাবা যাক, এটা তো আমার উপর দিয়ে যায় নাই।
এই যে মানসিকতা, এই মানসিকতার যত সময় পর্যন্ত পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত অন্যায়গুলোকে আমরা নির্মূল করতে পারবো না। ধন্যবাদ মিঠু ভাই। আমরা প্রায় 1.5 ঘন্টা কথা বললাম আপনার সাথে, তারপরে মনে হলো যে আরো বলতে হবে অনেক কিছু। আমরা আবারও বসবো, আমাদেরকে বারে বারে বসতে হবে, এই সময় আমাদেরকে কাছাকাছি থাকতে হবে। আজকের মতো আমাদের এখান থেকে আপনাকে শুভরাত্রি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আর বিদায় নেওয়ার আগে আমি সবার কাছে আবার অনুরোধ করব, আমার অনেক সময় অনেকের নাম অনেক সময় আলোচনার প্রেক্ষিতে চলে আসেনি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এটা কোনো ইচ্ছাকৃত ভুল নয়, বা অনিচ্ছাকৃত ভুল নয়। অনেকটা আহ, আলাপ আলোচনার ফাঁকে ফাঁকে অনেকগুলো চলে গেছে, আমরা সেভাবে ধারাবাহিকভাবে অনেকের নাম নেওয়ার এখানে সুযোগ পাই নাই। সুতরাং আমাকে ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেটা আমার কোনো ইচ্ছাকৃত ভুল নয়। আর যারা এই অনুষ্ঠান দেখছেন, আমার প্রতি আপনাদের ভালোবাসা আছে, থাকবে। আর আপনাদের প্রতিও আমার ভালোবাসা, যাদেরকে আমি চিনতাম, যাদের সাথে কাজ করেছি, বা এখন নতুন প্রজন্মর যারা এসেছেন, যাদের সাথে এখনো আমার পরিচিত হওয়ার সৌভাগ্য হয় নাই। আমার বিশ্বাস যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে এবং এই আগামী ফেব্রুয়ারিতে আমরা নাট্য প্রদর্শনীর আয়োজন করতে পারে সম্মিলিত নাট্য পরিষদ, আমি সশরীরে সেখানে উপস্থিত থাকার প্রত্যয় ব্যক্ত করছি, যদি পরিবেশটা আমাদের অনুকূলে থাকে। ধন্যবাদ মিঠু ভাই। পৃথিবী আবার শান্ত হবে, আপনি আসবেন, আবার নাটকের কাজ হবে। আর আমাদের এই অনুষ্ঠানটা ইয়েটাই হচ্ছে, প্যাটার্নটাই হচ্ছে, এখানে ব্যক্তিগত স্মৃতিচারণা হয়, এবং এই ব্যক্তিগত স্মৃতিচারণায় ব্যক্তিগত স্মৃতিচারণার থেকে তো কথাগুলো আসে, এবং এইখানে একটা সুযোগ সবার জন্যই সবসময় আছে, এবং সেটা আমরা খুব খুব করে চাচ্ছি যে সবাই এখানে যোগ করবেন। যোগ বিয়োগের ভিতর দিয়ে হয়তো একসময় একটা পূর্ণাঙ্গ ইতিহাস তৈরি হবে, যেটা আপনি শুরু করলেন। এখানে হয়তো অন্য যখন আরেকজন বলবেন, উনি একটা জিনিস যোগ করবেন, আরেকজন আসবেন, যোগ করবেন, কিছু কিছু বিষয় বিয়োগ হবে। এর ভিতর দিয়ে, এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা হয়তো একসময় সিলেটের জন্য একটা সংস্কৃতি, একটা ইতিহাস তৈরি করতে পারবো। আবারও ধন্যবাদ আপনাকে। শুভরাত্রি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। তোমাকেও ধন্যবাদ, আর যারা দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখলেন তাদেরকেও ধন্যবাদ। শুভরাত্রি।